গল্প মুস্তাফাজ ডিজায়ার, লেখনীতে রহিতা। পর্ব ১। বাছা মেয়ে মানুষের আবার কিসের সংসার? সন্তান ছাড়া তোর মতো রক্তে মাংসের পুতুলের পেছনে জাহিদ আর কতদিন টাকা ঢালবে? বসার ঘরে প্রায় ঘরভর্তি লোকের সামনে ঝাঁঝালো গলায় কথাগুলো শ্রাবণীর উদ্দেশ্যে বলল রীনা বেগম। ঘরের মাঝে দাঁড়িয়ে তিক্ত কথাগুলো বেশ মনোযোগের সাথেই শুনছে শ্রাবণী। তার হাবভাবে তেমন কোনো হেলদোল নেই। এত বড় অপবাদটাও যেন গা সয়ে গিয়েছে। হবেই না বা কেন? বিয়ের 4টা বছর ধরে শুনতে শুনতে তো আজকে এই পর্যায়ে। রীনা বেগমের কথাগুলো জাহিদ একটু নড়ে চড়ে বসে বলে, দেখুন, আমি কি করেছি কি করিনি জানতে চাইনি। শ্রাবণী যদি অ্যাডজাস্ট করার মনোভাব থাকে তো আমার দ্বিতীয় স্ত্রীর সাথে থাকতেই পারে। কম্প্রোমাইজ করতে না জানলেও জীবনে তো কিছুই পাওয়া যায় না। জাহিদও ডিভোর্স দিতে চাচ্ছে দিক। এই যুগে স্বল্প আয়ের 2টা বউপালা কি 4টিখানি কথা? জাহিদের মা জামিলা খাতুন কথাগুলো শ্রাবণীর দিকে তাকিয়েই বললেন। জামিলা খাতুনের কথা শেষ হওয়ার সাথেই এক মুহূর্ত দেরি না করে শ্রাবণী এগিয়ে যেয়ে টেবিলের ড্রয়ারে থেকে কলম বের করে ডিভোর্স পেপারে নির্ধারিত জায়গায় সই করে দেয়। শ্রাবণীর এমন আচরণে উপস্থিত সকলেই একটু চমকিয়ে যায়। চমকায় না শুধু জাহিদের মা, যেন এমনি কোনো পরিণতির জন্য তিনি তৈরি ছিলেন। মহিলার চোখে মুখে আনন্দের ছাপ। শ্রাবণী সই করে জাহিদের দিকে পেপারটা এগিয়ে দিয়ে বলে, সই করুন মিস্টার জাহিদ হাসান। শ্রাবণী মুহূর্তেই এমন কিছু করে বসবে জাহিদ নিজেও বুঝে উঠতে পারেনি। শ্রাবণী চোখ মুখের দিকে তাকিয়ে জাহিদ মনে হলো শ্রাবণী নয়, হয়তো একটা পাথরের মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে, যার কোনো অভিব্যক্তি নেই, যার চোখে মুখে কোনো প্রকার অনুভূতি বা কষ্টের কোনো চিহ্ন মাত্রও নেই। নির্বিকার এই মনোভাব জাহিদের অন্তরকে নাড়িয়ে দিয়েছে। জাহিদ পেপারটা হাতে নিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। শুকনা ঢোক গিলল করে বলল, শ্রাবণী, এটা কি করলে? আর একটু ভাবতে পারতে। জাহিদ পেপার নেওয়ার পর শ্রাবণীর হাতে থাকা কলমটা এগিয়ে দেয় জাহিদের দিকে। শান্ত স্বভাবে গলায় বলল, গত 2 বছর ধরে ভেবেছি, বিশ্বাস করুন অনেক ভেবেছি, কিন্তু সব ভাবনায় শেষে এসে থেমেছে একটা শব্দ, সেটা হলো ডিভোর্স। আমি কোনোদিনও আপনাকে সন্তান সুখ দিতে পারবো না। আমার সাথে থাকলে আপনার কোনোদিনও বাবা ডাক শোনা হবে না। আমি চাই না আমার জন্য আপনি এত বড় একটা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। তাই আপনাকে মুক্ত করে দিলাম। 1 পয়সা আলমারিও দিতে হবে না। অনেক কষ্ট করেছেন আমার জন্য, আর একটু করিন। ধর্মীয় এবং আইন সবভাবেই আমাকে মুক্তি দিন। নিজের নতুন জীবন শুরু করুন। শ্রাবণীর কথায় উপস্থিত সবাই থ হয়ে গেল। চাপা গুঞ্জন চলেছে সকলের মধ্যে। জাহিদ কাগজটা হাতে নিয়ে চোখ মুখ কালো করে বসে আছে। ছেলের মতিগতি সুবিধা ঠেকছে না জামিলা খাতুনের। তাই দ্রুত জাহিদকে বলল, জাহিদ, আব্বা বসে আছিস কেন? এমন দেমাগওয়ালা মেয়ের প্রতি তোর কিসের মায়া? তুই সই করে 3 তালাক বলে দে। যার তোকে দরকার নেই তাকে তোর প্রয়োজন নেই। জামিলা খাতুনের উস্কানিমূলক কথায় শ্রাবণী নিজের শান্ত স্বপ্নের গলায় বললেন, আপনি চিন্তা করবেন না, আমাদের বিচ্ছেদের অনেক দিন আগে হয়ে গিয়েছে, শুধুমাত্র স্বীকৃতি দেওয়া বাকি ছিল।
আপনাকে যেহেতু এতদিন মা বলে ডেকেছি, সেই ডাকে মর্যাদা রাখবেন। শ্রাবণী ঠান্ডা গলায় কথাগুলো জামিলা খাতুনের গায়ে যেন ফুলকির মতো বিঁধল। দাঁতে দাঁত পিষে বললেন, এমন মুখরা মেয়েদের সংসার এমনিতেও টিকে না, বাচ্চা হলেও না। সেইখানে তুমি নিজেই এখন একজন বন্ধ্যা মেয়ে। জামিলা খাতুনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রাবণী জবাব দেয়, আপনার সংসার যেহেতু টিকেছে বাচ্চা হইলে, হয়তো আমারটাও টিকত। তাই এই বিষয়ে আর আলোচনা করাটা আপনার জন্য সমীচীন হবে না। জামিলা খাতুনকে কথাটা বলে শ্রাবণী জাহিদকে বলে, বসে আছেন কেন, সই করুন আর আমাকে মুক্তি দিন, নিজেও মুক্ত হন। শ্রাবণীর কথায় জাহিদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো কথা না বলেই সাইন করে দেয়। জাহিদের মামা ইতিমধ্যেই পুনরায় কাজী এনেছেন, কিন্তু এইবার বিয়ে পড়াতে নয়, বরং তালাকের জন্য। ঘরভর্তি লোকের মধ্যে বেশিরভাগ জাহিদেরই লোক। সকলের সামনে যেভাবে 4 বছর আগে 3 কবুল বলে শ্রাবণীকে খুশি মনে নিজের ঘরের ঘরণী করে তুলেছিল, আজকে 4 বছর পর 3 তালাক বলে তাকে নিজের একটা অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে যাচ্ছে। জাহিদ তার মা এবং খালা রিনা যখন সব মিটিয়ে বেরিয়ে আসছিল, ঠিক সেই সময় শ্রাবণী পেছন থেকে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, তালাক তালাক। জাহিদ ঘুরে তাকায় বিস্ফোরিত নয়নে, চোখে মুখে তার অনুশোচনার ছাপ। জামিলা খাতুন কিছু বলতে এগিয়ে যেতে চাইলেও জাহিদ তাকে থামিয়ে দেয়। চোখের ইশারায় কোনো কথা বলতে বারণ করে। এক ঝাঁক মৌমাছি পাশ দিয়ে চলে গেলে যেমন ভনভন আওয়াজ হয়, ঠিক তেমনি জাহিদ ও তার মা খালাসহ সকলে বিদায় নিতে শ্রাবণীর মনে হয় এক ঝাঁক মৌমাছি যতক্ষণ তার কানের কাছে বনবন করছিল, সেগুলো প্রস্থান করেছে সবলে। শ্রাবণী কিছুটা স্বস্তির অনুভব করে। সকলে বেরিয়ে যেতে শ্রাবণী এগিয়ে যেয়ে তার মায়ের পাশে বসে। শ্রাবণীর মা আমিনা বেগম মেয়ের হাত রেখে বলেন, চিন্তা করিস না, সবাই তো সারা জীবন একসাথে থাকে না, আর আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকায়। একটা প্রশ্ন করব আম্মু? হ্যাঁ বল। আজকে যদি আমার সমস্যা না হয়ে জাহিদের সমস্যা থাকতো, যদি এমন হতো জাহিদ বাবা হতে অক্ষম, তখন কি আমি তাকে ছেড়ে দিতাম মার ডাক শোনার আশায়? তখন কি তাকে বলতাম না চলো একটা বাচ্চা দত্তক নেই? মেয়েরা অনেক কিছু পারে, আবার অনেক কিছু পারে না। তাই হলে তাই কি করতাম? কে কি করতো না করতো এসব বাদ দিয়ে নিজেকে গুছিয়ে নে। দিন শেষে নিজের বলতে একমাত্র তুইই থাকবি। শ্রাবণীর বাবা মারা গিয়েছেন শ্রাবণীর বিয়ের 1 বছরের মাথায়। এই কারণে শ্রাবণীর সম্পূর্ণ জীবনটা এখন আমিনা বেগম ও তার ছোট্ট ভাই শাওনকে ঘিরে। আমিনা বেগম জাহিদকে বহুভাবে বুঝিয়েছেন, কিন্তু কোনো কথা কোনো বোঝ দিয়ে মেয়ের বিয়েটা ঠেকাতে গেল না। শ্রাবণী ছোপা থেকে উঠে দাঁড়িয়ে আমিনা বেগমকে বলে, আম্মু রান্না করো, দুপুরে গরুর মাংস আর গরম গরম ভাত খাবো। আমি গোসল করে আসি, রুমি রান্না চাপাও। আমিনা বেগম মেয়ের দিকে কিছুক্ষণ সময় নিষ্পলক চেয়ে থেকে বলেন, ঠিক আছে তুই যা। শ্রাবণী নিজের ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়। শ্রাবণীর ঘরের দরজা আটকানোর শব্দয় আমিনা বেগমের বুকটা কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে তার মেয়ে এত দুর্বল মনের নয়,
অন্তত নিজেকে শেষ করার মতো ভুল তার দ্বারা হবে না। শাওন নিচে দোকান থেকে মশলা নিয়ে আইতো। আমিনা বেগমের কথায় শাওনের মুখটা বেজার হয়ে গেল। শাওন সবেমাত্র সোফার উপর পা তুলে বসেছে, টিভি দেখবে তাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে বসতে দেখলেই তোমার সব কাজের কথা মনে পড়ে, ভালো লাগে না। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে যায় শাওন। সেই সময় আমিনা বেগম পিছ থেকে বলে ওঠেন, কেউ যদি শ্রাবণীর ব্যাপারে কিছু বলে। আমিনা বেগমের কথা শেষ হওয়ার পূর্বেই শাওন বলে, যে যা বলুক, আমি একটা কথাই বলবো, ওই ছেলে আমার আপুর যোগ্য নয়। কোনো কালে ওরে আমরা আপার জন্য পছন্দ ছিল না। কথাটা বলেই শাওন দ্রুত সিঁড়ি দিয়ে ধপধপ শব্দ করে নেমে যায়। আমিনা বেগম সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন। ছেলেটা কোনোভাবেই নিজের মনের কথা আড়াল করতে পারে না, হোক সে ভালো বা খারাপ। শ্রাবণী ঘরে ঢুকে ওয়ার্ডরোব থেকে একটা স্লিমিং টি শার্ট আর প্লাজো বের করে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। এই ঘরটা শ্রাবণীর। জাহিদের এবং তার ব্যবহারযোগ্য কিছু জিনিস ছিল, কিন্তু সে সব অনেক আগে শ্রাবণী ঘর থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, সব বাড়ির ছাদে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে গোসল করে খুবই প্রয়োজন বিধায় শ্রাবণী আর দেরি না করে আজকে থেকে সে মুক্ত। অন্তত প্রতিবেলা খাওয়ার সময়, যে কোনো কাজের সময় উঠতে বসতে কথা শুনতে হবে না। বেশ কিছু সময় পর আমিনা বেগম রান্নাঘরে রান্না করছেন। একদিকে গ্যাসের চুলায় মাংস রান্না করছেন, আর একদিকে রাইস কুকারে ভাত। অন্য কোনো বাড়ি হলে হয়তো 2 দিন হাঁড়ি চড়ত না, মেয়ের সংসার ভেঙেছে সেই সুখে। কিন্তু এই বেলায় আমিনা বেগম ভিন্ন ধরনের মানুষ, এমনকি শ্রাবণীর বাবা ছিলেন তাই। তিনি সবসময় শ্রাবণীকে বলতেন, এই বাড়ি তার নিজের। কোনোদিনও যেন শ্রাবণী এটা মনে না হয় তার যাওয়ায় কোনো জায়গা নেই। আমিনা বেগম নিজেও তাই মনে করেন। দিনের পর দিন একটা বিষাক্ত সম্পর্কে থেকে নিজেকে শেষ করার পক্ষে তিনি না। তাই আজকে আমিনা বেগম নিজেও খুবই স্বস্তি বোধ করেছেন। শ্রাবণীদের 3 তলায়, এই বাড়ির 3 তলায় তারা থাকে, বাকি নিচের 2 তলা সম্পূর্ণ ভাড়া দেওয়া। বাড়ির ভাড়ার টাকায় তাদের চলে যায় কোনোভাবে। এদিকে শ্রাবণী গোসল সেরে ভেজা চুলের তোয়ালে জড়িয়ে এসে বসেছে সোফায়। শাওন তখনও টিভি দেখছে। শাওনের থেকে টিভির রিমোট কেড়ে নিয়ে সোফায় বসতেই শাওন বলে ওঠে, রিমোট নিলি কেন? দে, আমাকে ফেরত দে। শ্রাবণী রিমোট ফেরত দেয় না, উল্টে চ্যানেল পাল্টিয়ে দেয়। যা গোসল করে নে, কয়টা বাজে দেখেছিস? পরে করব, তুই রিমোট দে। শাওন এগিয়ে যেয়ে রিমোট নেওয়ার জন্য বায়না ধরতে থাকে, আর শ্রাবণী দিবে না বলে। সেই সময় রান্নাঘর থেকে আমিনা বেগম একটু জোরে বলে ওঠেন, কি শুরু করেছিস তোরা? শাওন যা গোসল করে নে, বেলা তো অনেক হয়েছে, যা দ্রুত। যা ভাগ। শ্রাবণী কথাটা বলেই শাওন বেঞ্চি কেটে দ্রুত পায়ে চলে যায়। টিভিতে সোনিয়ার চ্যানেলের গোপাল ভাঁড় চলছে। এরই মধ্যে সব তৈরি করে আমিনা বেগম গোসল সেরে ডাইনিং টেবিলে খাবার দিচ্ছেন। প্লেটে ভাত বাড়তে বাড়তে আমিনা বেগম ডাক দেন, শ্রাবণ, শাওন, দ্রুত আয়। শ্রাবণী বেশ বিরক্ত হয়ে তার মায়ের দিকে তাকায়। এই যে এই মুহূর্তে ব্যস্ত, একটা কারের জন্য মেয়েটার নামটা পুরো ছেলের নাম হয়ে গেছে, আর এই কারণেই শ্রাবণীর রাগ হয় এটা ভেবেই।
যা না তাই ডাকবে। ছেলেদের নাম ধরে ঢাকার দরকার আছে? সেই বিরক্তকর সাইড রেখে টিভি অফ করে এগিয়ে যায় 4 সিটের ডাইনিং টেবিলের দিকে। ততক্ষণে শাওন এসে বসেছে। শ্রাবণী ও শাওনকে খাবার বেড়ে দিয়ে আমিনা বেগম বসেন। খেতে খেতে শ্রাবণী বলেন, আম্মু কালকে নাস্তা স্কুলে যেতে বলেছে, সকালবেলায় সেখানে যাব। আমিনা বেগম শ্রাবণীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নাতাশা কি বলেছে, চাকরিটা কি হবে? শ্রাবণী এক লুকমা ভাতে শেষটুকু চিবাতে চিবাতে বলে, স্কুলের প্রিন্সিপাল স্যার ওর হাজবেন্ডের পরিচিত, সেই সুবাদে ও নিজেও চাকরি পেয়েছে, বলল তো হয়ে যাবে। এখন বাকিটা দেখা যাক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তিনজনে গল্প কথায় খাওয়া দাওয়া শেষ করে শ্রাবণী নিজের মনের মধ্যে চলা ঝড়টাকে নিজের মনের মধ্যেই দাবিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছে। মুখে যতই বলুক কষ্ট হচ্ছে না, কিন্তু 4 বছর নিশ্চয়ই কম সময় নয়। একটা মানুষের সাথে সেভেন থাকা, তার অভ্যাস আচার আচরে অভ্যস্ত হওয়া, সেসব থেকে বেরিয়ে আসা এতটাও সহজ না। আমিনা বেগম ঠিকই বুঝতে পেরেছেন মেয়ের মনের অবস্থা। এ কারণেই মেয়েকে একা রাখতে ভয় পান। কিন্তু শ্রাবণী ঠিক ঘুরে ফিরে ঘরের দরজা আটকে বসেই থাকে। এই যে এখন খাওয়া দাওয়া শেষে দরজায় খিল দিয়েছে, বন্ধ দরজার দিকে তাকিয়েও আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে দোয়া করেন মেয়েটা যেন স্বাভাবিক জীবন ফিরে পায়। আই ডোন্ট লাইক ইউ, গেট আউট। আসাহান বাড়ির বিশাল ড্রয়িং রুমে চিৎকারের সাথে কাঁচভাঙা গলায় আওয়াজের প্রতিধ্বনি হয় এসাহান বাড়ির প্রতিটা দেওয়ালে। চকচকে কালো মার্বেল মেঝেতে কাচের টুকরো, সেই সাথে দুধ গড়াগড়ি খাচ্ছে। স্কুল ড্রেস পরে মাথার দুপাশে দুটো লম্বা বেনি করে মুখ ভার করে বসে আছে 6 বছরের এলিজা এহসান মিরহা। এহসান বাড়ির একমাত্র উত্তরাধিকারী মিরহা। চেহারা সম্পূর্ণ তার বাবার মতো হলেও গায়ের রং পশ্চিমাদের মতো হালকা নীলাভ, চোখের মণি, এছাড়াও তার মাথা ভর্তি হনি, ব্লড চুল এবং তুষার শুভ্র নাকের উপর আর গালে হালকা কিছু ফসকালের ছোঁয়া তাকে অন্য যে কোনো এশিয়ান বাচ্চার ভিড়েও এক পথিক অন্য রূপ দিয়েছে। ড্রয়িং রুমে এর উত্তপ্ত পরিস্থিতিতে মাঝেও তার সেই পশ্চিমা মায়াবী মুখশ্রীতে এক অদ্ভুত শান্ত দেশ জেদ খেলা করছে। মিরহার সামনে ভয়ে মাথা নুড়িয়ে দাঁড়িয়ে আছেন এসাহান বাড়ির মেড নাজমা বেগম আর তার মেয়ে নাইমা। নাইমাকে নাজমা বেগম এনেছিল এই আশায় যে মিরহা যদি তাকে অপছন্দ করে তাহলে এহসান বাড়ি তার মেয়ে ভালো বেতনে চাকরি নিশ্চিত। কিন্তু বরাবরের মতোই নাইমা বেশি কৌতূহল দেখিয়ে মিরহাকে প্রশ্ন করেন। তাতেই বিরক্ত হয়ে ওঠে মিরহা। রাগচোটা ও জেদি স্বভাবের বাচ্চা মিরহা। যে কোনো বিষয়ে রেগে যাওয়াটা মিরহা তার বাবার থেকেই পেয়েছে। মিরহা রেগে যেয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা গার্ডস এগিয়ে এসে নিজেদের গম্ভীর আওয়াজে বলে, এখান থেকে চলে যান। নাজমা বেগম দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। নাজমা বেগম মেয়েকে নিয়ে চলে আসতে আসতে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কি এমন বলেছিস বাচ্চাটাকে, খেপে গেল? তোকে বলেছিলাম ওর মন বুঝে চলতে। নাইমা তখন ভয়ে ভয়ে জবাব দেয়, কিছু বলিনি, শুধু প্রশ্ন করেছিলাম, তাতেই এই বাচ্চা মেয়েটা এত খেপে যাবে বুঝিনি। বড়লোকের মেয়ে কিন্তু কোনো ভদ্রতা শেখাচ্ছে না, সেটা তোকে বুঝতে হবে না।
বাড়ি চলে যা সোজা, রান্নাবাড়া করে রাখবি। নাজমা বেগম নাইমাকে বিদায় দিয়ে এসে ডাইনিং রুমের ব্রেকফাস্ট নিয়ে রাখি, সেই সাথে আরও দুজন মেড হাত লাগায়। তার পরপরই দেখা যায় সুইচ সিঁড়ি বেয়ে ফোনে কথা বলতে বলতে নেমে আসছে মুস্তাফা এহসান এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাতুল। নিচে পা রাখতেই মুস্তফার খুরদার চোখ দুটো আটকে যায় মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা গ্লাসের টুকরা আর ছড়িয়ে থাকা দুধের দিকে। ক্ষণিকের জন্য থেমে দাঁড়ায় সে। ফোন চলতে থাকা গম্ভীর কণ্ঠস্বর এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই স্পষ্ট হয়ে উঠে এহসান সাম্রাজ্যের এই প্রতাপশালী পুরুষের অবয়, যার উপস্থিতি যথেষ্ট পরিবেশকে প্রভাবিত করতে। লম্বা চওড়া কাঁধ আর সুগঠিত পুরুষাঙ্গুলি ঘরণে মুস্তফা এহসানের পুরো অভয় জুড়ে এক ধরনের আদিম গাম্ভীর্য। ততক্ষণে ভাঙ্গা কাচের টুকরা পরিষ্কার করতে শুরু করেছে দুইজন মেড। মুস্তফার বরফ শীতল গম্ভীর চাহনি এবার মেঝে থেকে সরিয়ে সোফায় মুখ ভার করে বসে থাকা ছোট্ট মিরহার উপর স্থির হলো। এগিয়ে যে মিরহা পাশে বসে মুস্তফা এহসান জিজ্ঞেস করে, আমার মায়ের কি হয়েছে, মুখটা বার কেন? মিরহা অভিমানী গলায় বলে, পাপা, দ্যাট কাল সো মেনি কোচ, পাপা আমি পছন্দ করি না। মিরহার কথা শুনে মুস্তফা পাশে দাঁড়ানো গার্ডের দিকে তাকাতেই গার্ড রোবটিক ভঙ্গিতে বলতে শুরু করে সব ঘটনা। সবটা শুনে মুস্তফা বলে, মিরহা অপছন্দ হয় এমন কোনো কাজ কেউ করবে না, আর নতুন কেউ আসবেও না। গট ইট? ইয়েস বস। মুস্তফা মেয়ের দিকে তাকিয়ে বলে, মিরহা মাই বেবি, চলো ব্রেকফাস্ট করে নিতে হবে, তারপর স্কুলে যেতে হবে। মিরহা তার ছোট ছোট হাত দুটো মুস্তফার দুই গালে রেখে অদরে গলায় বলে, পাপা, ও পাপা, আজকে ঘুরতে নিয়ে চলো না প্লিজ পাপা। মুস্তফা মেয়েকে কোলের উপর বসিয়ে দোগালে দুটো চুমু দিয়ে বলে, আজকে না মা, আজকে পাপার মিটিং আছে। ইউর আন্ডারস্ট্যান্ড হাউ বিজি ইউ পাপা? ইয়েস পাপা, আই আন্ডারস্ট্যান্ড। আই এম এ ইউর গুড গার্ল পাপা। তাহলে চলো ব্রেকফাস্ট করে তোমাকে স্কুলে দিয়ে তারপর পাপা আজকে অফিসে যাবে, ওকে? মিরহা হাত তালি দিয়ে ওঠে আর বলে, ওকে পাপা, লেটস গো। মিরহাকে নিয়ে মুস্তফা উঠে ব্রেকফাস্টের টেবিলে এগিয়ে যাওয়ার সময় রাতুল বলে, বস, মামুনির জন্য কি নতুন কোনো মেড খুঁজব? মিরহা রাতুলের কথা শুনে হাত নেড়ে বলে, ওফ নো আঙ্কেল, ইউ চয়েস ইজ ব্যাড। মিরহার কথায় রাতুল একটু অভিনয় করে বলে, মামুনি তুমি বলতে পারলে, আমি এবার তোমার জন্য বেস্ট কাউকেই আনবো। মিরহাকে কুলে বসিয়ে মোস্তফা নিজের চেয়ারে বসে। মিরহা আবারও বলে, নো নিড টু আঙ্কেল। রাতুল মিরহার কাছে হার মানতে বাধ্য হয়। বাপ মেয়ে দুইটাই একরকম, যা বলবে সেটাই, যতটুকু বলবে ততটুকুই করতে হবে, তা না হলে তুলকালাম বাঁধবে। সেই হিসাবে রাতুল চুপ থাকে। ব্রেকফাস্ট হিসেবে মুস্তফা বাড়ি কিছু খাওয়া পছন্দ করে না, তাই কিছু বয়েলড ভেজিটেবল আর চিকেন। মিরহা শুধুমাত্র ডিমের সাদা অংশ আর একটু জুস খেয়ে বসে থাকে। মুস্তফা তখনও ব্রেকফাস্ট করছে। মিরহা তার বাবার দিকে তাকিয়ে থেকে বলে, পাপা, ও পাপা। মিরহার ডাক শুনে মুস্তফা তার দিকে তাকিয়ে বলে, ইয়েস পাপা। মিরহা মুস্তফার দিকে তাকিয়ে বলে, পাপা, আমি যখন বড় হব তখন তোমাকে রান্না করে দিব। মেয়ের কথায় মুস্তফা ঠোঁটে কোণে সামান্য প্রসারিত হয়। মেয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তুমি তো আমার মা, আর আমি তোমার ছেলে,
মা ছেলেকে রান্না করে অবশ্যই খাওয়াবে। রাতুল পাশেই দাঁড়িয়ে বাবা মেয়ের এমন সুন্দর আলাপ দেখতে থাকে। শুধুমাত্র মিরহার সামনেই মুস্তফা এরম সরম নরম সরম রূপটা দেখা যায়, আর বাকিটা সময় চোখ মুখ পাথরের মতো কঠিন করে রাখে। আর কথায় কথায় ধমক জারি ফ্রি, যদিও তার প্রয়োজন পড়ে না। মুস্তফার দৃষ্টি যথেষ্ট আশেপাশের সবাইকে প্রভাবিত করতে, চোখের ইশারায় যেন সবটা নিজের আয়ত্তে রাখতে জানে। খাওয়া দাওয়া শেষে মুস্তফা মিরহাকে নিয়ে গাড়িতে ওঠে। মুস্তফার গাড়ির সামনে পেছনে মিলিয়ে মোট 6টা গাড়ি এহসান বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। গল্প মুস্তাফাজ ডিজায়ার, লেখনীতে রুহিতা। পর্ব 2। মরার জন্য আর কোনো গাড়ি পাননি ম্যাম? নিরহ এই গাড়ির সামনে কি আপনার আত্মহত্যা দেওয়ার ইচ্ছে জাগলো? গাড়ির ড্রাইভার তার পাশেই গ্লাস নামিয়ে বেশ কর্ষণ গলায় কথাটা শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে। ড্রাইভারের কর্ষণ গলায় শ্রাবণীর কোনো ভাবনান্তর হলো না। সে তো ঘোরের মধ্যে রাস্তা পার হচ্ছিল, কেবল হাত থেকে ছিটকে পড়ে রেজুমের আর সার্টিফিকেটের ফাইলটা তোলার জন্য সে রাস্তায় ঝুঁকল। সদ্য ফটোকপি করা কাগজগুলো তুলে শ্রাবণী গাড়িটার দিকে না তাকিয়ে সোজা চলে যাওয়ার জন্য নিজের গন্তব্যে। শ্রাবণী চলে যেতেই সামনের ড্রাইভার পাশে বসে থাকা রাতুল বলে ওঠে, আজকাল উপকারীর কোনো দাম নেই। ঠিক সময়ে ব্রেক না করলে এই দেমাগ কি দেখাতে পারতো বস? রাতুল কথাটা বলতে বলতে যেই না পেছনে ঘুরে তাকালো, আমিনা তার মুখের ভেতরে আটকে গেল। সামনে লুকিং গ্লাসে ড্রাইভিংয়ের চোখ জোড়ানো, তখন বিস্ময়ে ছানা বড়া। দুজনেই বোকার মতো একে অপরের মুখ চাওয়াচাবি করছে, কারণ তাদের অপরাজয় কঠোর। পাথরের মনে বস তখন গাড়ির জানালার বাইরে সম্পূর্ণ এক দুনিয়ায় হারিয়ে গেছেন। তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে ওই দূর দিয়ে হেঁটে যাওয়া ওই মেয়েটা। যতদূর পর্যন্ত মেয়েটার দৃশ্যমান ছিল, মুস্তফা এহসানের ক্ষুধাদার তৃষ্ণান্ত চোখ দুটো ঠিক ততটা সময়ই সেদিকেই আটকিয়ে রইল। চারপাশে এই নীরবতা। রাতুল এবার দূর দূর বুকে একটু সাহস সঞ্চয় করে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, বস, ইজ এভরিথিং ওকে? মুস্তফা আলতো করে তার হাতে দামি কালো রেড চশমার দিকে চোখ পড়ে নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। একদম নিচু, গভীর অথচ বোধ হয়ে থাকা গলায় সে উচ্চারণ করল, পারফেক্ট। পারফেক্ট বরবাদ করে দেবে সব কিছু, তবুও ঘুরে তাকাবে না। বসের মুখে এমন অদ্ভুত আর মোহবিষ্টিষ্টি কথা শুনে রাতুলের চোহাল জ্বলে যাওয়ার উপক্রম হলো। তাদের এই বস যে কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। সে আজ একটা মেয়ের এভাবে প্রশংসা করেছে, এটাও কি সম্ভব? অবিশ্বাস্য। রাতুল আর ড্রাইভারকে বোকার মতো নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে মুস্তফা নিজেই নিজের কঠিন রূপে ফিরিয়ে এলো। চশমার আড়াল থেকে তার চোখ দুটো যেন আগুন ঝরল। তীব্র গভীর ও কর্ষণ গলায় সে বলল, হোয়াট? রাতুল বিষম খেয়ে দ্রুত মাথা নেড়ে সামনের দিকে ঘুরে বসল। কিছু না বস, কিছু না। ড্রাইভারও তার আর এক সেকেন্ডও দেরি না করে কাপা হাতে গাড়ি স্টার্ট দিল। এদিকে সামনের সিটে বসে রাতুল নিজের চুলকে ছিঁড়তে বাকি রেখেছে। তার মনের ভেতর তুলপাল চড়ছে। এত বড় একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা পলক মিস করে গেল। তার তো এখনই মন চাইছে পলকে যেন দিয়ে চিৎকার করে বলতে, পলক রে পলক, বস একটা মেয়েকে দেখে কিভাবে থমকিয়ে গিয়েছিল,
তুই যদি দেখতি, কিন্তু পেছনে মুস্তফা এহসান নামক জীবন্ত অগ্নিগিরা বসে আছেন বলে সে নিজের ফোনের দিকে হাত বাড়ানোর সাহস পেল না। মনের তীব্র ইচ্ছাটা মনের ভেতরেই চেপে রাখল। পলক হলো মুস্তাফার প্রধান পার্সোনাল বডিগার্ড এবং ছায়াসঙ্গী, যে মুস্তফার মনে গতিবিধি সবচেয়ে ভালো বুঝে। সে আপাতত দিনের ছুটিতে গিয়ে গ্রামের বাড়ি গিয়েছে। রাতুল সামনের দিকে তাকিয়ে মনে মনে শুধু আফসোস করতে লাগলো আর বলল, পলক রে পলক, তোর নামের মতোই তোর চোখে এক পলকে কি যেন ঘটে গেল। তুই ধারণাও করতে পারবি না। ইতিহাস মিস করলি রে ভাই, ইতিহাস মিস করলি। মুস্তাফার গাড়ির বহন বেরিয়ে গেল মেরহা স্কুলের সামনে থেকে। আর শ্রাবণী নাতাশার কথার মতো সার্টিফিকেট ও কিছু ডকুমেন্টের ফটোকপি নিয়ে হাজির হয়েছে ব্লুমন কিন্ডারগার্টেন স্কুলের সামনে। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যা প্রি স্কুল টু ক্লাস 5 পর্যন্ত। স্কুলটি বেশিরভাগ বাচ্চারাই হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করে। প্রিন্সিপাল রুমের দিকে নাতাশা ও শ্রাবণী একসাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। জানিস তো শ্রাবণী, তোর ভাইয়াকে তোর কথা বলেছিলাম। সে একেবারেই বলল তোর জবটা হয়ে যাবে। বন্ধু যদি বন্ধুর বিপদে কাজে না লাগে, তাহলে আর কেমন বন্ধু হলো? শ্রাবণী নাতাশার কথায় মাথা নেড়ে জবাব দেয়, ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে দিস আমার হয়ে। আসলে এই মুহূর্তে আমার চাকরিটা দরকার ছিল। নাতাশা শ্রাবণীর হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, তোর একাডেমিক রেজাল্ট এত ভালো, তোকে রিজেক্ট করার কোনো রিজন নেই এদের থেকে। যাই হোক, চল সব ডকুমেন্ট জমা দিয়ে দেখা করা যাক স্যার কি বলে। দুই বান্ধবী গল্প করতে করতে এসে দাঁড়ায় প্রিন্সিপাল স্যারের রুমের সামনে। মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার আর না তাকিয়ে জবাব দেয়, ইয়েস কাম ইন। অনুমতি পেয়ে নাতাশা শ্রাবণীকে নিয়ে প্রিন্সিপাল রুমে প্রবেশ করে। প্রিন্সিপাল স্যারের বয়স 40-এর কোঠায় হবে, কিন্তু তার সমস্ত চুল এবং দাড়ি পেকে সাদা বর্ণ ধারণ করেছে, তাতে বয়স একটু বেশিই দেখায়। নাতাশা প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে বলে, স্যার যেই ডকুমেন্ট আনতে বলেছিলেন সেইগুলো এনেছি। প্রিন্সিপাল মাওলানা এবার নাতাশা ও শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দাও। আর বসো, দাঁড়িয়ে আছো কেন? মেয়েদের কি আবার বলার লাগবে বসার জন্য? নাতাশা আর শ্রাবণী চেয়ারে বসে। প্রিন্সিপাল স্যার এমন অমানবিক আচরণ শ্রাবণী বেশ মুগ্ধ হয়। নাতাশার হাত থেকে ডকুমেন্ট নিয়ে এক নজর দেখে সেগুলো, আর একটা ফাইলে রেখে দিয়ে বলল, শাজানা রহমান শ্রাবণী। তুমি তাহলে অফিসিয়ালি কালকে থেকে জয়েন করো, আর আজকে বরং একটু নার্সারি টিউলিপ সেকশনে যাও। ওইটার দায়িত্ব তোমাকে দেওয়া হবে। ওকে ওকে মাই চাইল্ড। শ্রাবণীর হাস্যস্বল মুখে জবাব দেয়, ওকে স্যার, থ্যাংক ইউ। নাতাশা ওকে ক্লাস দেখিয়ে দিয়ে তুমিও ক্লাসে নিতে যাও। নাতাশা আর দেরি না করে জবাব দেয়, ওকে স্যার, আমি শ্রাবণীকে নিয়ে যাচ্ছি। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নাতাশা শ্রাবণীকে বলে, তোর রূপের রহস্য কী রে বল? আমি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি, অথচ দেখ তোকে দেখে মনে হয় এখনও কলেজে পড়ুয়া। নাতাশার কথায় শ্রাবণী সামান্য হেসে বলে, আমার রূপের রহস্য শুনলে তুই চমক হয়ে যাবি। নাতাশা সন্ধিহীন দৃষ্টিতে তাকায়। শ্রাবণীর সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমি অতিমাত্রায় মেন্টাল স্টেজ, টেনশন মানুষকে কতটুকু, আর সাথে চোখের প্রাণী ফ্রি। শ্রাবণীর কথায় নাতাশা বুঝতে পারে
মেয়েটার উপর দিয়ে কি খারাপ সময়টা গিয়েছে। নাতাশার কথায় ঘোরানোর জন্য দ্রুত বলে, জানিস তো শ্রাবণী, এই টিউলিপ সেকশনে একটা মেয়ে আছে, বিলিনিয়ারের মেয়ে। কিন্তু সমস্যা হলো মেয়েটা কারোর সাথে মিশতে চায় না। এমনকি ম্যাডামদের উপরও নির্দেশও আছে ওকে যেন কিছু বলা হয়। এই স্কুলে 80% শেয়ার হোল্ডার ওর বাবার। শ্রাবণী তো বেশ অবাক। তাই তো। তুই ওর সাথে যেভাবে কথা বলিস। শ্রাবণী ও নাতাশা কথা বলতে বলতে টিউলিপ সেকশনে প্রবেশ করলো। সম্পূর্ণ ক্লাসরুম ছেলেমেয়েরা দুষ্টুমিষ্টিতে মেতে আছে। নাতাশাকে ক্লাসে প্রবেশ করতে দেখে সকালে দ্রুত যার জায়গায় যেতে উঠে দাঁড়ায়। নাতাশা ডেস্কের কাছে গিয়ে বলে, সিট ডাউন ক্লাস, লেটস মি ইন্ট্রোডিউস ইউ হার। She is your new miss. She is your new class teacher, Miss Shravani. Say hi to Miss. নাতাশার কথা শেষ হতেই পুরো ক্লাসরুম একসাথে সম্বন্ধে চেঁচিয়ে বলল, হাই মিস, গুড মর্নিং মিস। শ্রাবণীর মুখে একটা মৃদু সিক্ত হাসি ফুটিয়ে বলল, হ্যালো এভরিওয়ান। শ্রাবণী পুরো ক্লাসরুমের উপর একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল একদম সামনের সারির ফার্স্ট বেঞ্চটায়। সাধারণত শিক্ষকদের ঠিক সামনের ফার্স্ট বেঞ্চের ছাত্রছাত্রীরা একটু বেশি মনোযোগী বা জড়সড় থাকে, কিন্তু এই মেয়েটা সম্পূর্ণ ব্যতিক্রম। শুধু তার আচরণ নয়, তাকে দেখতেও সকলের থেকে আলাদা। হঠাৎ দেখায় যে কেউ ভেবে বসবে কোনো আমেরিকান। গায়ের রং, চুলের রং এবং চেহারায় সম্পূর্ণ পশ্চিমার ছাপ। শ্রাবণীর বুঝতে বাকি থাকে না নাতাশা যার কথাই বলেছিল সে আর কেউ না, এই মেয়েটাই। মীরা ডেস্কের উপর দুহাত আড়াআড়ি করে রেখে বসে আছে। ক্লাসের একজন নতুন শিক্ষিকা এসেছে কি আর বাকিরা তাকে নিয়ে হইচই করছে। এসবে কোনো কিছুই তার যেন স্পর্শ করছে না। শ্রাবণী তার ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মেয়েটিকে একবারের জন্য তার দিকে তাকালো না, বরং অন্তত অবহেলায় আর উদাসীনতায় নিখুঁত নখগুলোর দিকে তাকিয়ে রইল। চোখের চাহনি আর বসার ভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠেছে এক তীব্র আত্ম অহংকার। শ্রাবণী মনে মনে ভাবে, এটাই হয়তো তার কোটিপতি বাপের প্রতিচ্ছবি। অহংকারটা তার ব্যক্তিত্বের সাথে এমনভাবে মিশে আছে যে আশেপাশের কাউকে সে গণার মধ্যেই ধরছে না। নাতাশা শ্রাবণীকে ক্লাসে রেখে চলে যায়। শ্রাবণী একে একে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য এক কর্নার থেকে একটা বাচ্চা ছেলেকে বলে, স্ট্যান্ড আপ বেবি, টেল মি হোয়াট ইজ ইউর নেম। পিচি ছেলেটা উঠে দাঁড়িয়ে বলে, মাই নেম ইজ আরহাম চৌধুরী রোহান। গুড বয়, সিট ডাউন। নেক্সট। এভাবে একে একে সকলের নাম বলার পর মাঝের লাইনে প্রথমে বসে থাকা সেই মেয়েটার কাছে এসে শ্রাবণী নাম জিজ্ঞাসা করলেই মীরা উঠে দাঁড়িয়ে বলে, মাই নেম ইজ ইলিজা ঈশান মিরহা। শ্রাবণী এবারে লক্ষ্য করল মীরা তাকে বেশ নিখুঁতভাবে দেখছে। শ্রাবণীর কোমর সমান লম্বা ন্যাচারাল ব্রাউন চুলগুলোর দিকে তার নজর। শ্রাবণী টুকটাক গল্প এবং ক্লাসরুমের বিষয় খুঁটিনাটি মজার প্রশ্ন করে ক্লাসের সময়টা কাটিয়ে দেয়। শ্রাবণীর এই প্রাণবন্ত আর আন্তরিক আচরণের কারণে ক্লাসের প্রতিটা বাচ্চাই দারুণ এনজয় করতে শুরু করে। এমনকি ক্লাসের শুরুতে যারা একটু চুপচাপ বা গম্ভীর ছিল তারাও শ্রাবণীর মজার কথাই বেশ এনজয় করলো। পুরো ক্লাসটাই একটা উৎসবের মতো কেটে গেল, যেখানে পড়াশোনা আর চাপ রইল না, হয়ে উঠল দারুণ এক আনন্দের মাধ্যম। শ্রাবণী মনে করে পড়াশোনা বা শিক্ষিকা কখনো যেন বাচ্চাদের উপর চাপ সৃষ্টি না করে,
এতে করে পড়াশোনার আর মজার আনন্দে থাকে না। ঘন্টা বাজার শব্দ যখন ক্লাস শেষ হলো, তখন বাচ্চাদের মুখ দেখে মনে হলো তারা যেন চায় আরও কিছুক্ষণ শ্রাবণী ক্লাসে থাকুক। শ্রাবণী মুচকি হেসে সবাইকে গুড বাই জানিয়ে চেয়ারে রাখা টোট ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো। ক্লাসটা চমৎকারভাবে শেষ করে একটা তৃপ্তির হাসি নিয়ে শ্রাবণী যখন ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো, তখন সে ভেবেছিল মিরহার নামের ওই বাচ্চাটার কথা। মেয়েটা গম্ভীর চোখের চাহনি, ওই মায়াবী চেহারাটা যেন চোখের সামনে ভাসছিল। সকলের মধ্যে আলাদাভাবে আকর্ষিত মেয়েটা। শ্রাবণীর ভাবনায় সুতো ছিঁড়ে কারো ডাকে হঠাৎ পেছন থেকে একটা মিষ্টি বাচ্চার কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি মিস। শ্রাবণী থমকে গেলে পেছনে তাকালো, দেখল মিরহা ছোট ছোট পায়ে হেঁটে এসে তার দিকে এগিয়ে আসছে। মিরহাকে দেখে শ্রাবণী একটু অবাক হয়। জীবন্ত পুতুলের মতো মেয়েটা ঘুরি ঘুরি পায়ে এগিয়ে এসে শ্রাবণীর সামনে দাঁড়ালো। শ্রাবণী আলতো এসে মিরহার উচ্চতার সমান হয়ে একটু ঝুঁকে বসল। তার চোখে মুখে একরূপ রাস আদর মেখে নরম গলায় বলল, ইয়েস ডিয়ার প্রিন্সেস সিন্ডেলা, কিছু বলবে? মিরহা শ্রাবণীর ঠিক সামনে এসে দাঁড়ালো। তার নিষ্পাপ অথচ তীক্ষ্ণ চোখ দুটো আবার শ্রাবণীর উপর নিবদ্ধ হলো। সেই সাথে অবাক হলো শ্রাবণীর বলার কথায়। মিরহাকে সে প্রিন্সেস সিন্ডেলা বলেছে শুনে মিনহার মনটা অনেক ভালো হয়ে যায়। কোনো রকম দ্বিধা বা সংকোচ ছাড়াই সে সরাসরি শ্রাবণের চোখের দিকে তাকিয়ে বলল, মিস, আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ, ইউ আর সো প্রিটি, আই লাইক ইউ। শ্রাবণী কিছুটা চমকে গেল, তবে মিরহার এই আটকট প্রশংসা তার ঠোঁটের কোণে একটা বড় মুচকি হাসি এনে দিল। শ্রাবণী কিছু বলার আগেই মিরহা হাত বাড়িয়ে আলতো করে শ্রাবণীর কোমরের চুল, সিল্কি ন্যাচারাল ব্রাউন চুলগুলো একটু গুজে ছুঁয়ে দিল। তার চোখ দুটো একটু চকচক করে উঠল। সে মুগ্ধ গলায় যোগ করল, মিস, ইউর হেয়ার সো লং। আমার হেয়ার এমন লং কবে হবে মিস? মিরহার এমন আদবলিতে শ্রাবণীর হাসি প্রসারিত হলো। মিরহার গালে আলতো করে হাত রেখে বলে, প্রিন্সেস সিন্ডেলা, তুমি যখন বড় হবে তখন আমার থেকেও সুন্দর পিটি হেয়ার হবে তোমার। মিরহা হুট করেই তার ছোট ছোট হাত দুটো দিয়ে শ্রাবণীর হাত ধরে নিজের ছোট হাত বুলিয়ে দিল। মিস, ইউর হ্যান্ডস আর ভেরি সফট, জানো মিস, নাজমা নানির থেকেও সফট। মিরহার মুখে নানির কথা শুনে শ্রাবণী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, নানি, তোমার মা? প্রশ্ন শেষ করার পূর্বেই চারজন বিলাসদেহী গ্রাট এসে হাজির হয়। শ্রাবণী তাকে দেখতেই পায়। তাদের পরনে একদম নিখুঁত কালো স্যুট, চোখে ডার্ক সানগ্লাস আর কানে গোজা এয়ারলাইন্স ইয়ারশিপ। এসে তাদের বাজখাই গলায় বলে ওঠে, মামুনি, এনিথিং রং? মিনহার সাথে সাথে যেদিকে তাকায় এমন গার্ডস দেখে শ্রাবণী একটু ঘাবড়িয়ে যায়, কিন্তু মিরহা স্বাভাবিকভাবে জবাব দেয়, নো, ইউ অল গো। মিনহার কথা মতো গার্ডসগুলো সাথে সাথে প্রস্থান করে। একটা বাচ্চা মেয়ে আদেশে যদি তারা চলে, তাহলে এই পারিবারিক বা প্রেত্তিক ক্ষমতা ঠিক কতটুকু শ্রাবণী আন্দাজ করতে পারে। করিডোরের মাঝেই দুজন আছে। মিরহা এখনও শ্রাবণীর হাত ধরে আছে। বারবার মেয়েটাকে একই কথা বলেছে, সে সুন্দর, তার হাত নরম। বাচ্চা মেয়েটা এমন প্রশংসায় শ্রাবণী তার দিকে তাকিয়ে এক নজর তাকালো। সুন্দর সুতির কাজ করা নীল গ্রিনে একটা থ্রি পিস পরা, কাজল কালো চোখ আর এই টক বাদামি চুল তাকে সত্যি জীবন্ত কোনো কাব্যের মতো দেখাচ্ছে। বারবার সে শুনেছে
সে অন্তত রূপবতী, কিন্তু ভাগ্যবতী নয়। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটি ছোট বাচ্চার মুখ থেকে নিজের একই প্রশংসা শুনে শ্রাবণী যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। মীরার ক্লাস মিস হয়ে চলে আসায় শ্রাবণী মীরার গালে হাত রেখে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, মিস এসেছে, ক্লাসে যাও, আবার কালকে দেখা হবে। মীরা শ্রাবণীর গায়ে চুমু দিয়ে বলে, ওকে, আই লাইক ইউ মিস, কালকে আসবো তো? আসবে তো? শ্রাবণী মাথা নেড়ে বলে, আসবো, তুমি ক্লাসে যাও। শ্রাবণী যখন ভরসা দিয়ে মাথা নাড়ল, মীরার মুখে তখন এক চিলটিয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে বাধ্য মেয়ের মতো ঘুরে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে ক্লাসরুমের দিকে চলে গেল। দরজার কাছে পৌঁছিয়ে সে একবার পেছন ফিরে তাকিয়ে শ্রাবণীকে হাতটা নেড়ে জানালো, টাটা জানালো। তারপর ক্লাসের ভেতরে চলে গেল। মীরার ভেতরে চলে যেতেই শ্রাবণী সোজা হয়ে দাঁড়ালো। তার গালে এখনো বাচ্চাটার নরম ঠোঁটের ছোঁয়া লেগে আছে। মীরার মতো এত তীব্র ব্যক্তিত্ব সম্পন্ন আর আদুরে একটা বাচ্চার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন শ্রাবণীর মনে এক অদ্ভুত ভালো লাগা রেশ দেখা গেল। নিজের ব্যাগটা ভালো করে সামনে নিয়ে শ্রাবণী যখন করিডোর ধরে এগাতে লাগলো, তখনই তার নজর গেল করিডোরের শেষ দিকে। শেষ মাথার দিকে দুপাশে সেই 4 জন গার্ডস দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি আর চারপাশের তীক্ষ্ণ নজরদারি দেখলেই বোঝা যায় তারা সাধারণ কেউ নয়, একেবারে প্রফেশনাল বডিগার্ড। একটা বাচ্চা মেয়ের জন্য এত কড়া নিরাপত্তা দেখে শ্রাবণী অবাক হয়। সেই সাথে এটাও স্পষ্ট হয় মীরা কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে এগিয়ে যায় টিচার্স রুমের দিকে। নাতাশার সাথে কথা বলে বেরিয়ে যাবে আজকের মতন। যাওয়ার সময় আবার কিছু বাজার সদাই করে ফিরতে হবে। গল্প মুস্তাফাজ ডিজায়ার। গল্প মুস্তাফাজ ডিজায়ার, লেখনীতে রুহিতা। পর্ব 3। মেয়েটা কে? দেখলে চিনতে পারবে। পলকের প্রশ্ন শুনে রাতুল গলায় আওয়াজ বেশ নিচু করে জবাব দেয়, সে তো পারবে, কিন্তু এত বড় শহরে তুই কোথায় খুঁজবি? তার উপর নাম ধাম কিছুই জানা নেই। দেখেছিলি কোথায়? রাতুলের তৎক্ষণিক জবাব নেই। মীরা মামুনের স্কুলের সামনে। মীরার স্কুলের সামনে কি? হঠাৎ ভেসে আসা গভীর গম্ভীর আওয়াজে রাতুলের পিলে পর্যন্ত চমকে উঠল। হাতের ফোনটা হাতে রেখে পড়া যেতেই কোনো মতে সামনে নিল সে। বুক টিপ টিপ অবস্থায় দ্রুত পিছনে ঘুরে তাকাতেই রাতুলের চোখ দুটো স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং মুস্তফা, পরনে সাধারণ ঘরোয়া টি শার্ট আর ট্রাউজার। টি শার্টের উপর দিয়ে তার শক্ত ও চওড়া শরীরের গঠন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এসাহান বাড়ির বাগানে সদ্য দৌড়ানো শেষ করে আসায় বুকে ওঠানামা গতি অস্বাভাবিক, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। আর ঠিক তার পাশে শান্ত কিন্তু সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চেক রিপাবলিক থেকে আনিয়ে নেওয়া তার সেই হিংস্র ও বিশ্বস্ত জার্মান শেফড শ্যাডো। রাতুল একবার মুস্তাফাকে দেখেছে, তো একবার শ্যাডোকে। রাতুল বরাবরই মুস্তাফাকে বেশি ভয় করে চলে। সেই ভয় থেকেই শুকনা ডোক গিলল। কি কিছু কস না বস? মুস্তাফা রাতুলের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে
থেকে বলে, স্টপ ডুইং দিস ননসেন্স। রাতুল মাথা নেড়ে বলে, ইয়েস বস। মোস্তফা হাতের লিস্টটা একপাশে বাড়িয়ে ধরতেই একজন গার্ড অন্তত সতর্কতায় এগিয়ে এসে শ্যাডো লিস্টটা নিজের হাতে নিয়ে গেল। তারপর তাকে একপাশে নিয়ে চলে গেল। মুস্তফা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধীরে কিন্তু ভারী কদমে সে এগিয়ে গেলে ভেতরে সিঁড়ির দিকে। এই বিশাল এহসান ভিলায় মূলত একটি আধুনিক ট্রিপ্লেক্স বাড়ি, যার পুরো দোতলা জুড়ে রয়েছে শুধু মিরহার পছন্দ অনুযায়ী তৈরি করা এক রঙিন জগৎ। আর তিনতলার সম্পূর্ণ অংশটা জুড়ে রয়েছে মুস্তফার নিজস্ব সাম্রাজ্য, তার বিশাল বেডরুম, পার্সোনাল অফিস এবং জিমনেশিয়াম। মুস্তফা সোজা নিজের তিনতলা ঘরে চলে গেল। ক্লান্ত ভাবটা কাটতেই সে দুটো একটা শাওয়ার নিয়ে নিল। একেবারে মিরহাকে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসল। যখন মুস্তফা মিরহার সাথে থাকে তখন তার চোখ মুখ এক ধরনের অদ্ভুত শান্ত এবং নরম ভাব বিরাজ করে। এই বিষয়টা মোটামুটি বাড়ির সকল গার্ডস মেট সবাই জানে। টেবিলে তার মুখোমুখি বসে রাতের খাবার খাচ্ছিল সেই ছোট্ট মিরহা। হুট করেই মিরহা মুস্তফাকে বলে, পাপা, আই ওয়ান্না টোল ইউ সামথিং। মুস্তফা প্লেটে থাকা স্টেকটা ফর্টনাইট চালাতে চালাতে বলে, ইয়েস মাই লিটল প্রিন্সেস, বলো। মিরহার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। নিজের ছোট্ট চামচটা প্লেটে রেখে সে বেশ উত্তেজিত গলায় বলে উঠল, পাপা, পাপা, টুডে আই মিট সামওয়ান, শি ইজ সো প্রিটি অ্যান্ড হার হ্যান্ডসাম আর সো সফট, পাপা, আই লাইক হার। মেয়ের মুখে এমন উত্তেজিত প্রশংসা শুনে মুস্তফা খাবারের প্লেট থেকে চোখ তুলে তাকালো আর গম্ভীর মুখে আলতো কৌতূহলে ফুটে উঠল। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, হো, শি ইজ মাই প্রিন্সেস। মিরহা চটপট উত্তর দিল, মাই নিউ মিস। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে রাতুল ফট করে বলে উঠল, বস, সেই মেয়েটা না তো যে আজ হুট করে গাড়ির সামনে চলে এসেছিল। কথাটা বলেই হাতে ডাইনিং রুমে পুরো আবহাওয়া যেন এক সেকেন্ডেই বদলিয়ে গেল। পিনপতন নীরবতা। মিরহা রাতুলের দিকে তাকিয়ে আছে। কি বলল বোঝায় উদ্দেশ্যে। মুস্তফা তার স্বভাবসুলভ ব্যক্তিত্ব নিয়ে ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার সেই তীক্ষ্ণ আগুনজোড়া চোখের চাহনি সরাসরি গিয়ে বিঁধল রাতুলের উপর। সেই চোখে শান্ত অথচ ভয়ঙ্কর শাসনে রাতুলের গলার ভেতর অবশিষ্ট কথাটুকু দানা পাকিয়ে গেল। সে তৎক্ষণাৎ মুখ বন্ধ করে একদম চুপ হয়ে গেল, যেন আর একটা শব্দ উচ্চারণ করলেই এক চরম বিপর্যয় ঘটে যাবে। মিরহা নিজের কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, তুল আঙ্কেল, হোয়াট আর ইউর সুইং? তুমি মিসকে দেখেছ? রাতুল দুদিকে মাথা নেড়ে বলে, নো মামুনি, আমি কিছু দেখিনি। মিরহা রাতুলের সাথে এই কথা না বলে মুস্তফাকে আজকে সারাদিনের কথা বলতে থাকে, কিন্তু তার সব কথা এসে থামছে মিসের বর্ণনায়। এদিকে মুস্তফা সারা দুনিয়ার প্রতি অমনোযোগী হলেও মেয়ের বেলায় সে বড্ড মনোযোগী। তার সব কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছে। আর সেই সাথে বেশি আসছে আজকের সকালের ঘটনা। সকালবেলা মিরহাকে স্কুলে ড্রপ করে মোস্তফা কালো গাড়ি বহন করা মাত্রই গতি বাড়াতে শুরু করছিল। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের মতো হুট করে মোস্তফার মূল গাড়িটার ঠিক সামনে এসেই পড়ল একটা মেয়ে। তীক্ষ্ণ একটা শব্দ ব্রেক কষল ড্রাইভার। গাড়ির ভেতরে সবাই মৃদু ঝাঁকুনি খেল। একদম শেষ মুহূর্তে এসে গাড়িটা
থামার বড়সড় ধাক্কা লাগায়। হাত থেকে বেঁচে গেল মেয়েটি। হঠাৎই ব্রেকের শব্দের কারণে মেয়েটার হাতে থাকা একগাদা নথিপত্র আর ফাইল ছিটকিয়ে পড়ল কালো পিচঢালাই রাস্তার উপর। বাতাসে কয়েকটা সাদা কাগজ উড়তে শুরু করলো। মুস্তফা গাড়ির পেছনের সিটে বসে অবাধ্য একজোড়া চোখে জানালার কাছ দিয়ে বাহিরে তাকালো। রাস্তায় চলন্ত গালি, সামনে পড়লে যে কোনো সাধারণ মানুষ সেখানে ভয়ে জমে যায়, কিন্তু ড্রাইভারের উপর ক্রোধ ঝাড়ে এই মেয়েটা তার কিছুই করল না। সে যেন চারপাশের হস্তগুল রেঞ্জ রোভারের দামি গাড়ি বহর কোনো কিছুতেই পাত্তা দিল না। অন্তত শান্ত ভঙ্গিতে সে হাঁটু গেড়ে বসল রাস্তায়। ধীর স্থিরভাবে বাতাসে ওড়া কাগজগুলো একটার পর একটা কুড়িয়ে ফাইল গুছালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যেমন এসেছিল তেমনই সোজা হয়ে হেঁটে চলে গেল সামনের গলির দিকে। কয়েক সেকেন্ড আগেই সে নিশ্চিত একটা দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিল। সেই হুঁশ বা ভুরুক্ষেপের কোনো চিহ্নই তার চোখে মুখে ছিল না। গাড়ি ডার্ক গ্লাসে ওপাশ থেকে মুস্তফা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দূর হতে থাকা অবহয়টার দিকে। মেয়েটার এই চরম উদাসীনতা এক অদ্ভুত থেরাই কেয়ার করি ভাব এবং সেই সাথে তার ছিমছাম অলীক সৌন্দর্য মুস্তফার ভেতরে চেনা জগৎটাকে এক মুহূর্তের জন্য নাড়িয়ে দিল। এমন অদ্ভুত ধারালো ব্যক্তিত্বে কোনো রমণী সে আগে কখনো দেখেনি। মেয়েটা এই নির্বিকায় তাকে অবশ করে দেওয়ার মতো এক মোহ জড়িয়ে ফেলল। শ্রাবণী কাল থেকেই স্কুলের কাজটা শুরু। আমিনা বেগম প্রশ্নে শ্রাবণী জবাব দেয়, হ্যাঁ আম্মু, আজকে তো একটা ড্রোমো ক্লাস নিলাম প্রিন্সিপাল স্যারের কথায়। আমিনা বেগমকে কথাটা বলি টিভির চ্যানেল পরিবর্তন করতে থাকে শ্রাবণী। আমিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে কিছুটা ভয়ে নিয়েই বলল, আজকে জাহিদ এসেছিল। মুহূর্তেই শ্রাবণীর দৃষ্টি ঘুরে যায়, চোখের মুখে একরাশ বিরক্তি। আর কোনোদিনও যেন না আসে। সেটা ভালোভাবে বলেছ তো? বলেছি, কিন্তু বারবার বলছিল তোর সাথে একবার কথা বলতে চাই। আমাদের সব কথা ফুরিয়েছে। আর কোনোদিনও আসলে পুলিশে দেব বলে দিও। মেয়ের মেজাজ বিগড়িয়েছে বুঝতে পেরে আমিনা বেগম এই বিষয়ে কথা আগায় না। নিজে বসা থেকে উঠে বলেন, বাদ বাড়ছি, খেতে আয়। শ্রাবণী কোনো জবাব না দিয়ে আগের মতোই টিভির দিকে নজর রাখে। আমিনা বেগম শাওনকে ডাকতে ডাকতে খাবার টেবিলে রাখেন। এদিকে শ্রাবণীর মাথায় ঘুরছে জাহিদের কথা। হুট করে কি কথা বলতে চায়, তার কি শোনা উচিত? কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবে, কিসের কথা থাকতে পারে? কোনো সাফাই গাইবে। আর যার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কিসের কথা? হালাল পুরুষ থেকে আজও সে হারাম পুরুষ। তার সাথে শ্রাবণীর কোনো কথাই থাকতে পারে না। মেরহাকে ঘুম পাড়িয়ে মুস্তফা মাত্রই তার ঘর থেকে বেরিয়েছে। মেয়েটা আজকাল বড্ড বেশি বায়না ধরে রাতে তাকে ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু মুস্তফার কি সেই সময় আছে? তবুও মেয়ের জন্য সব কাজ ফেলে তাকে ঘুম পাড়াতে যায়। মিরহা তার ঘুমানোর পর্যন্ত সার শিওরেই বসে থাকে। মিরহা ঘর থেকে বের হতেই রাতুল হন্তদন্ত হয়ে ছুটে আসে, ফোনটা এগিয়ে দিল মুস্তফার দিকে। স্ক্রিনে একটা চেনা কিন্তু নামহীন নম্বর ভাসছে। মুস্তফা কোনো জবাব না দিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরল। ওপাশ থেকে অন্তত নিচু স্বরে একজন অর্ণগোল কিছু বলে গেল। মুস্তফা পুরোটা সময় শুধু গভীর মনোযোগ দিয়ে শুনে গেল।
একটা শব্দ উচ্চারণ না করে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। তার চোয়ালটা কেবল শক্ত হয়ে উঠল। কান থেকে ফোনটা নামিয়ে রাতুলের দিকে বাড়িয়ে দিয়ে মুস্তফা ঠান্ডা গলায় শুধু একটা শব্দই বলল, বরফ। ব্যাস, এতটুকু বলেই মুস্তফা দীর্ঘ কদমে জায়গা ত্যাগ করল। রাতুল ফোনটা পকেটে পুরে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, পলক রে, জলদি আয়, না হলে ভয়ে আতঙ্কে আমি আক্কা পাব। নিজের মনে মনে পলকে আরও কিছু কথা বলতে এগিয়ে গেল। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। এই অসময়ে মুস্তফার আচমকা বেরিয়ে পড়ার অর্থ রাতুল সহ সব গার্ডের খুব ভালো করেই জানা আছে। শহরে যখন ঘুমিয়ে আছে ঠিক তখনই জেগে ওঠে এক অন্ধকার দুনিয়া। এই রাতের বেলায় বের হওয়া মানে শহরে কোনো নামি নাইট ক্লাবে ভিআইপি লাউঞ্জের গোপন কোনো কোটি টাকার ডিল টেবিল পার হওয়া, কিংবা ড্রাগ জোনের কোনো অবাধ্য পক্ষকে শান্ত করতে যাওয়া, যার শেষটা সাধারণ খুব একটা মিশ্রণ হয় না। মুস্তফার এই শান্ত রূপটাই আসলে ঝড়ের আগে স্তব্ধতা। সিঁড়ি দিয়ে নামতে নামতে মুস্তফার শার্টে হাত দিতেই কনুই পর্যন্ত গুটিয়ে নিল। ততক্ষণে এহসান বিলার নিচে রেঞ্জ রোভারের ইঞ্জিন স্টার্ট হয়ে ভারী আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্ল্যাক স্যুট পরা 3-4 জন বডিগার্ড সম্পূর্ণ প্রস্তুত হয়ে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। শ্যাডো যেন পরিস্থিতির আঁচ করতে পেরে তার কলারের চেনটা ঝাঁকিয়ে একেবারে হালকা গর্জন করে উঠল। রাতের আঁধারিতে এহসান বিলা থেকে মুস্তফার গাড়ি বহন বেরিয়ে এলো। গল্প মুস্তাফাজ ডিজায়ার, লেখনীতে রুহিতা, পর্ব 4। ক্যাসিনো, লাক্সের লাখ, নামের মতোই কাজের পঙ্কুপাঙ্কু মিল। কামনা এবং ভাগ্য উভয় জেগে ওঠে রাতের বেলা কালো আধারিতে। যে কোনো সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। প্রবেশের অনুমতি মেনে স্বনামধন্য ব্যবসায়ী, মন্ত্রী, মিনিস্টার, জোয়ারি, কালোবাজারি, সাথে সম্পূর্ণ ব্যক্তি ইত্যাদি ইত্যাদি। উচ্চপদস্থ যে কারোর কাছেই এখানে আসার ভিআইপি এন্ট্রি পাস করার কার্ড আছে। আইনি দিক দিয়ে অবৈধ হলেও টিকে আছে আইনি ছত্রছায়ায়। রাতের আধারে যখন ঘনীভূত হয় ঠিক তখনই এখানে অপরাধ হয়। বার ডান্স, প্যাস্টিটিউট, বেচাকেনা, গাম্বলি, ডাচ ড্রিলিং সহ আরও অনেক কিছু। ক্যাসিনোর সবথেকে বড় শেয়ার আছে স্বয়ং মুস্তফা এহসানের নামে। সে গোল্ডেন ভিআইপি কার্ডের মালিক, কিন্তু কার্ডের প্রয়োজন পড়ে না। গাড়ি থেকে নামতেই একজন গার্ড এগিয়ে এসে কালো রঙের কোট পরিয়ে দেয়। রাতুল নেমে দাঁড়িয়েছে অনেক আগে। মুস্তফা এগিয়ে যায় ক্যানিসের ভেতরে। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় গোল্ড রাউন্ডের মতো মুভি স্টেজ। 2টা মেয়ে নাচের নামে ভিন্ন অঙ্গভঙ্গি করে কাস্টমার আকর্ষণে ব্যস্ত। একদল আবার বার কাউন্টারে বসে মদ গলগরণ করছে। মুস্তফা এহসানের এসেছে খবর পেতেই ক্যাসিনোর ম্যানেজার রাজীব সিনহা এগিয়ে আসেন। মিস্টার এহসান, আফটার লং টাইম, কাম। অল অ্যারেঞ্জমেন্ট অল রেডি। মুস্তফা ছোট করে জবাব দিল, লেটস গো মিস্টার সিনহা। রাজীব সিনহা মুস্তফাকে নিয়ে ভিআইপি লাউঞ্জে চলে যান। সেইখানে ইতিমধ্যেই অপেক্ষান ইতালিয়ান ডিলার মেরন্টু। মুস্তাফাকে দেখে উঠে দাঁড়িয়ে হাত মিলিয়ে বলেন, সরি ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ ইমার্জেন্সি ফ্লাইট টুনাইট, সো আই কলড ইউ। ইট ইজ টাইম অফ নাইট। রাতুল চেয়ার টেনে ধরলে মুস্তফা পায়ের ওপর পা তুলে বসে সিগারেট বের করে বলে, ইটস ওকে।
ব্রিফকেস থেকে রেস ভেলভেট কাপড়ের বের করে মুস্তফার দিকে এগিয়ে দেয়। মুস্তফা গার্ড প্রথমে সেই কাপড় মারতেও মেরুতন্ত্রী থেকে নিয়ে খুলে এগিয়ে দেয় মুস্তফার দিকে। মুস্তফা ততক্ষণে সিগারেট 2 ঠোঁটের মাঝে ধরেছে। রাতুল এগিয়ে গিয়ে সিগারেটের আগুন ছোঁয়াতেই মুস্তফা ধোঁয়া ছাড়ে। রেড ভেলভেট কাপড়ের মোড়া পিঙ্ক ডায়মন্ড, এক তীব্র মায়াবী গোলাপি আভা বিচ্ছুরিত হচ্ছে, ঠিক যেন জমাট বাঁধা এক টুকরো রক্তিম অভিজাচ্য। মোড়রন্তির নিজের কোটের বোতামটা খুলে সোফায় একটু হেলান দিয়ে বসল। তার মুখে তখন এক চিলতে দুর্দ হাসি রেখা। মুস্তাফার দিকে তাকিয়ে সে খাঁটি ইতালিয়ানে ইংরেজিতে বলল, ইউ নো মুস্তাফা, রেড টাইবিং এ ডায়মন্ড ফ্রম এ ক্লোজ মাইন্ড ইট ইজ এ সুইটেবল গেম, দ্য রিস্ক ওয়াজ স্কাই হ্যান্ড অ্যান্ড ইজ ক্যাশ লাইক ওয়েটার, বাট দিস ইজ দ্য ক্রাউন জুয়েল অফ আওয়ার এটার মিশন দিস টাইম। মুস্তফা ততক্ষণ কোনো জবাব দিল না, খুবই মনোযোগী স্রোতের মতো কথা শোনালেন। ঠোঁটের কোণে জ্বলতে থাকা সিগারেট এক হাত দিয়ে সরিয়ে এসে অন্য হাতে আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখল হিরোটা। পাথরের শীতল স্পর্শ তার আঙ্গুলের ডগায় এসে ঠেকল। সে হালকা একটু মাথা ঝুঁকিয়ে মেরুন্তির চোখের দিকে তাকালো। এত মহামূল্যবান একটা পাথরকে স্পর্শ করেও মুস্তফার অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। এক শীতল শান্ত ভাব। ধোয়ার শেষ অংশটুকু ছিঁড়ে সে শুধু নিচু অথচ ভারী গলায় বললেন। রাতুল একপাশে হাত বেঁধে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছিল। ঘরের ভেতরে নীরবতাটা ভেঙে যখন পিঙ্ক ডায়মন্ডের সেই অদ্ভুত সহানুভূতি আলী যেন পুরো পরিবেশটাকে এক নির্মম অন্ধকার রোমাঞ্চে ভরিয়ে তুলল। মুস্তাফার ব্যক্তিগত গার্ড হিসেবে বহুবার এমন মূল্যবান পাথর রাতুল দেখেছে, ছুঁয়েও দেখেছে, কিন্তু পিঙ্ক ডায়মন্ড এই প্রথম। বিশ্বের বিরলতম মহামূল্যবান রত্নের একটি। হীরের ডিল সম্পূর্ণ হতেই দেখা যায় ভিআইপি লাউঞ্জে প্রবেশ করছে এক সুন্দরী লাঞ্ছময়ী নারী। ব্যাকলস ডিপ নেক রেড ব্যানিকন পরে এগিয়ে এসে মুস্তফার কাছে ঘেঁষতে চাইলে রাজীব সিনহা চিৎকার করে বলে ওঠেন, নাতালিয়া ডোন্ট। নাতালিয়া মুস্তাফার দিকে তাকিয়ে ঘাড় কাত করে বলে, হোয়াই নট, ইটস হি এ রেড ফ্ল্যাগ এ নট। নাতালিয়ানকে উদ্দেশ্য করেও মাত্রা ইঙ্গিতপূর্ণভাবে বলে, হি ইজ নট জাস্ট এ রেড ফ্ল্যাগ ডার্লিং, হি ইজ দ্য হোল ব্লাড বডি কার্নিভাল, অ্যান্ড ইউ নো ওয়েল মিসিং উইথ রং ফায়ার ইউ ডাউন ইজ সেকেন্ডস। নাতালিয়া বাঁকা হাসল, যেন কোনো মজার কথা শুনেছে। দুজনের মাঝেই পরে রাজীব সিনহা এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেলেন, কারণ তিনি জানেন এই লোকের কাছে বেশি কাছে যাওয়া বা এত কথা বলার মুশকিল কতটা ভয়ানক হতে পারে। ট্রেতে সিগারেটের অবশিষ্ট রেখে দিয়ে বলেন, রেডকিন ফকনো ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ইটস অলওয়েজ ফাকিং ব্ল্যাক। মুস্তফা ইজ এ ফ্ল্যাগ, কালার ডাজেন্ট ইটস মাই লাইফ, কালার ডাজেন্ট ইজ ইট ইন মাই লাইফ। মুস্তফার সেই কণ্ঠস্বরে উপস্থিত সকলে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পুরো ঘরের বাতাস যেন এক নিমিষেই ভারী হয়ে উঠল। রাজীব সিনহার কপাল জমে থাকা বিন্দু বিন্দু ঘাম কপাল নেমে এলো। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল পাঁজরের হাড় বুঝি ভেঙে যাবে। তিনি জড় পদার্থের মতোই দাঁড়িয়ে রইলেন, একটা আঙ্গুল নাড়ানোরও সাহস পেলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন সামনের একটা ছোট্ট ভুল পদক্ষেপে মাশুল হবে সরাসরি মৃত্যু।
মুস্তফার চারপাশে ভয়ানক অন্ধকার আভা রাজীবকে আক্ষরিক অর্থে মানসিকভাবে পঙ্গু করে দিল। যাওয়ার জন্য পা বাড়ালেই মুস্তফা আগে একবার থামল। রাজীব সিনহার একবার না তাকিয়ে মুস্তাফাকে নিচু আর গম্ভীর গলায় এমন এক সুরে কথা বলে উঠল, যা রাজীবের মেরুদণ্ড বেয়ে হিমশীতল ভয়ে স্রোতে বয়ে গেল। এই যে শুধু কথায় কথায় নয়, রাজীব সিনহা খুব ভালো মতোই জানেন রাজীবের চোখে মুখে ভয় এবং আতঙ্কের ছাপ রেখে মুস্তফা এবং তার গার্ডস বেরিয়ে যায়। জানালার কাছ ভেদ করে সূর্যালোক এসে পড়েছে বিছানার উপর ছড়িয়ে থাকা শ্রাবণীর চুলের উপর, যা প্রকৃতিভাবেই ব্রাউন একটা রং ধারণ করেছে। বালিশের পাশেই পড়ে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠতেই বিরক্তিতে শ্রাবণীর চোখ মুখ কুঁচকেও যায়। সকালের এই অ্যালার্ম শ্রাবণীর জন্য সবচেয়ে বিরক্তিকর জিনিস। ডান হাত হাতড়ে ফোনটা খুঁজে অ্যালার্ম বন্ধ করে রাখতেই আমিনা বেগম এসে হাজির হন। তিনি এলে আরও এক লেভেল উপরে অ্যালার্ম ঘড়ি। মা নামক অ্যালার্ম ঘড়ির কাছে দুনিয়ার নামি দামি ব্র্যান্ডের অ্যালার্ম ঘড়ি ফেল, কারণ সে সব ঘড়ি আপনার সময় মতো ডাকবে, আর মা ডাকবে মিনিমাম 2 ঘন্টা থেকে, যাতে মোড়ামুড়ি করে উঠতে উঠতে সে ঠিকঠাক টাইমে উঠে বসে। যাই হোক, শ্রাবণীর মাথার কাছে এসে দাঁড়িয়ে আমিনা বেগম বেশ জোরে জোরে বলল, ওঠেন, 2 বার অ্যালার্ম বেজে বন্ধ হলো। আমি 2 বার আসলাম, এখনও ঘুম ভাঙছে না। স্কুলে যেতে হবে, ভুলে গেলি? শ্রাবণী পাশে থাকা একটা বালিশ টেনে নিয়ে নিজের কানের উপর রেখে বলে, স্কুলের পাঠ চুকিয়েছি আম্মু, তুমি যাও। দেখো মেয়ের কথা, স্কুলের চাকরিটা প্রথম দিনই দেরি হয়ে গেল। আমিনা বেগমের শেষ কথাটা শ্রাবণী এক লাফে উঠে বসে, তড়িঘড়ি করে ফোন দেখে বলে, আল্লাহ, এই 30 মিনিটে কিভাবে পৌঁছাবো? আমিনা বেগম 2 হাত কোমরে রেখে বলে, মেয়ে, এখনো বসে আছো, যা জলদি তৈরি হয়ে নে। শ্রাবণী পরিমরি করে বিছানা ছেড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, আর আমিনা বেগম নাস্তা রেডি করতে করতে যান। এখনই রেডি হয়ে কিছু না খেয়ে বেরিয়ে যাবে, তাই দ্রুত সব রেডি করতে থাকেন। শ্রাবণী দ্রুত হাত মুখ ধুয়ে এসে কোনো রকম একটু মুখে ক্রিম, হালকা শেডের লিপস্টিক দিয়ে বেরিয়ে আর ব্যাগটা ফোনটা নিয়ে বেরিয়ে পড়ে। শ্রাবণীকে তাড়াহুড়া করে বেরোতে দেখে আমিনা বেগম বলে ওঠেন, একটু খেয়ে বের হও, সব রেডি। সুরাক থেকে জুতা নিয়ে পড়তে পড়তে শ্রাবণী জবাব দেয়, সময় নেই আম্মু, আসছি। আমিনা বেগম আর কোনো কথা না শুনে শ্রাবণী বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে কিছুটা সামনে এগাতেই রিক্সা পেয়ে যায়। তাতে উঠে বসে রিক্সাওয়ালা মামাকে তাড়া দিয়ে বলে, মামা, জলদি চলেন, না হলে আমার চাকরির প্রথম দিনই মার দিন শেষ হয়ে যাবে। রিক্সাওয়ালা মামা একটু ঘাড় গুলিয়ে বলে, যাইতাছি মামা, প্রথম দিন আপনার ভালা যাইব, টেনশন করেন না। শ্রাবণী বারবার ঘড়িতে সময় দেখছে আর মনে মনে ভাবছে যেন ঠিক সময় পৌঁছাতে পারে, জ্যাম ট্যাম না পড়ে, কারণ এই সময় জ্যামে পড়লে আজকে স্টুডেন্টের বদলে ম্যাডামকে ক্লাসের বাইরে দাঁড়া করিয়ে রাখবে। পাপা, পাপা, আজকে তুমি যাবে না আমাকে ড্রপ করতে? ড্রয়িং রুমের সোফায় বসে কিছু ফাইলে চোখ বলছিল মুস্তাফা। মেয়ের গলার আওয়াজ পেয়ে ফাইলটা বন্ধ করে পাশে রেখে মিরহাকে তুলে নিয়ে নিজের পাশে বসায়। মিরহা স্কুল ড্রেস সাদা আর নেভি ব্লু রঙের, সাদা শার্ট আর নেভি ব্লুর স্কেল। আজকে মিরহার চুলে পানি চোল করে দিয়েছেন নাজমা বেগম। আজকে পাপার স্পারমেন্ট মিটিং আছে সোনা, তুমি আজকে তুল আঙ্কেলের সাথেই চলে যাও। মিরহা একটু মন খারাপ করে মুখটা ভার করে বলে, পাপা, পাপা, হাউ আর ইউ সো বিজি, আমাকে একটু টাইমও দাও না।
মুস্তাফা মিরহার গালে আলতো করে চুমু দিয়ে বলে, কালকে পাপা সারাদিন তোমার সাথে থাকবে, ঘুরতে নিয়ে যাবে। নাও হ্যাপি? মুস্তাফার কথায় মিরহা খুশি হয়ে ছোট ছোট দুটো হাত দিয়ে মুস্তাফার গালে ধরে চুমু এঁকে বলে, ওকে পাপা। মুস্তাফা এবার মেয়েকে কোলে নিয়ে উঠে আসে ডাইনিং এরিয়াতে। ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। মুস্তাফা নিজ হাতে মিরহাকে খাওয়াতে থাকে। এই মিরহা তোতা পাখির মতো একটার পর একটা কথা বলেই যাচ্ছে। মুস্তাফা মনোযোগ দিয়ে মেয়ের সব কথা শুনছে আর ছোট করে উত্তর দিচ্ছে, তো কখনো মুখ মুড়িয়ে দিচ্ছে। মিরহার খাওয়া শেষের দিকে হস্তদন্ত হয়ে এসাহান ভিলার প্রবেশ করল পলক। হাতে বেশ বড় দুইটা ব্যাগ নিয়ে সোজা ডাইনিং এরিয়াতে। পলক ভিড়তে ঢুকে বলে উঠে, গুড মর্নিং বস, কেমন আছেন? পলকের গলার আওয়াজ পেয়ে মুস্তাফা মিরহার সামনে তাকায়। মুস্তাফা পলককে দেখে স্বাভাবিকভাবে জবাব দেয়, গুড। পলক দু হাতে ব্যাগ উঁচু করে দেখিয়ে বলে, বস, আপনার এই মিরহার জন্য আম, লিচু আরও কিছু কি পাঠিয়েছে। পলক নাজমা বেগমের দিকে তাকিয়ে বলে, মিসেস নাজমা, টেক দিস, এগুলো ভেতরে রাখুন। পলকের কথা শুনে মিরহা জিজ্ঞেস করে, নক আঙ্কেল, ম্যাঙ্গো এনেছে আমার জন্য। পলক 2 কদম এগিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ মামুনি, চলো আজকে তোমাকে স্কুলে নিয়ে যাই। পলকের কথায় মিনহা পাপার দিকে তাকায়, যেন তার পাপা অভিভক্তি জানতে আগ্রহী। মুস্তাফা মেয়ের দিকে তাকিয়ে ইশারা করে যাওয়ার জন্য। মিরহা কোল থেকে নেমে পলকের হাত ধরে মুস্তাফাকে হাত নেড়ে টাটা বলে বেরিয়ে যায়। শ্রাবন্তী রিস্কায় এসে থামে ব্লুমন কিন্ডারগার্টেন স্কুলের সামনে। রিস্কা থেকে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে স্কুলের অফিস রুমে এগিয়ে যায়। যে নাস্তার দেখা পায় শ্রাবণী নাতাশাকে দেখে স্বস্তির ফেলে। শ্রাবণী এগিয়ে যেয়ে নাতাশার পাশে দাঁড়ায়। গুড মর্নিং নাতাশা। নাতাশা শ্রাবণের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, গুড মর্নিং। শ্রাবণ, অ্যাসেম্বলিতে থাকতে পারলি না? ঘুম ভাঙেনি? শ্রাবণী কাঁধে থাকা টোট ব্যাগটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ আসলে খেয়ালই ছিল না। নাতাশা কিছু পেপারস রেডি করতে করতে বলে, ব্যাপার না, আমারও এমন হতো। যাই হোক, টিউলিপ সেকশনের আপাতত মিস গিয়েছেন, তুই এই পিরিয়ড পরে যাবি, ওকে? ঠিক আছে। শ্রাবণী, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। নাতাশার কথার ভঙ্গিতে শ্রাবণী একটু চিন্তায় পড়ে যায়, যা তার চোখে মুখে ফুটে ওঠে। নাতাশা শ্রাবণীর দিকে তার চিন্তা বুঝে যেয়ে বলে, টেনশনের কিছু নাই মাই ডিয়ার, তোকে একটু টিপটাপ হতে হবে। ইউডেন কলেজ থেকে ইংলিশে অনার্স শেষ করা মেয়ে এমন হাল মানতে পারছি না। শ্রাবণী নাতাশার কথায় দীর্ঘশ্বাস ফেলে বলে, ব্ল্যাক ডেট হয়ে গেছিস তাই না? নাতাশা শ্রাবণীর কাঁধে হাত রেখে বলে, মোটেও না, শুধু নিজের যত্ন নিতে ভুলে গিয়েছিস। রূপে গুণে মেধায় আমাদের ব্যাচের সেরা ছিলি। শোন, এটা হাই ক্লাস ইংলিশ মিডিয়াম স্কুল, তুই নিজেকে গ্ল্যাম আপ কর। আর তোর ড্রেসিং সোর্স তো মাশাআল্লাহ, এটা আর চেঞ্জ করতে হবে না। কি করব বল, আমার পরিচিতি স্যালন আছে, সেখানে তোকে কালকে নিয়ে যাব, যেহেতু উইকেন্ড বিকেলবেলা ঘোরাফেরা করা যাবে, কেমন? শ্রাবণী কিছুটা চিন্তায় পড়ে যায়। নাতাশা শ্রাবণী নিয়ে পাশাপাশি চেয়ারে বসে বলে, আসলে নাকলে বাদ দে, টাকা আমি দেব। আহা, একেবারে না স্যালারি পেয়ে শোধ করিস। কালকে ঠিক বিকাল 4টায় রেডি হয়ে থাকিস। আরও কিছু সময় 2 বান্ধবী গল্প করে। তারই বেল বাজতেই নাতাশা শ্রাবণীকে বলে, বেল বেজেছে, চল তুই নার্সারি টিউলিপ আর আমি ক্লাস 1 রোজ সেকশন।
নাতাশা এবং শ্রাবণী উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ক্লাসের দিকে। ক্লাস শেষে স্যার ম্যাম সকলেই বেরিয়ে আসছেন। ক্লাসের কাছাকাছি স্টোর রুম পার করে সময় আরমান স্যারের সামনে দাঁড়ায়। তাকে দেখে নাতাশা সালাম দিতেই আরমান স্যার জিজ্ঞাসা করেন, আমাদের নতুন ম্যাম বুঝি? জি স্যার, ওর নাম শ্রাবণী। আর শ্রাবণী, উনি হলেন আরমান স্যার। শ্রাবণী সালাম প্রদান করল। দেখতে পায় আরমান স্যার যথেষ্ট সুদর্শন এবং কথায় বোঝা যায় মিশুক স্বভাবের। চোখে রিলমেস চশমা। তার স্যার লুকটা সম্পূর্ণ করেছে। পরে কথা হবে শ্রাবন্তী ম্যাম। ক্লাস টাইম পার হয়ে যাচ্ছে। আরমান স্যার কথাটা বলেই যেতেই শ্রাবণী সামনের দিকে তাকালো। তার তাকানো মাত্রই তার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠল। গতদিনের চেয়ে ছটফটে পিচ্ছি মিরহা দু হাত ছড়িয়ে ঠিক তার দিকেই ছুটে আসছে। মিরহাকে এভাবে অসাবধানতার মতো দৌড়ে আসতে দেখে শ্রাবণীর বুকটা কেঁপে উঠল। সে আলতো শাসনের সুরে চিৎকার করে বলতো, আস্তে আসো মিরহা, পড়ে যাবে তো। কিন্তু মুখের কথা শেষ হওয়ার সুযোগটুকু মিলল না। মেঝের মিশ্রণ টাইসে পা পিছলিয়ে মিরহা ভারসাম্য হারিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই ছোট্ট শরীরটা ছিটকে গিয়ে সজোরে আঘাত খেল পাশের একটা কাঠের চেয়ারের ধারালো কোণায়। ঠিক কপাল বরাবর শক্ত কাঠটা লাগতেই একটা তীক্ষ্ণ আর্তনাদ তুলল মিরহা। শ্রাবণী কলিজা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এক সেকেন্ডও দেরি না করে সে নিজের জায়গা থেকে দ্রুত কদমে এগিয়ে এলো। শ্রাবণী যেন মাটিতে পা রাখছিল না। শূন্যে বেশে এক ঝাটকায় মিরহার পাশে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার ফর্সা হাত দুটো কাঁপছিল। মিরহার কপাল থেকে তখন ফোঁটা ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে শ্রাবণীর চোখের সামনে চারপাশটা মুহূর্তের জন্যই অন্ধকার হয়ে এলো। সে কোনো কিছু না ভেবেই নিজের পরনের ওড়নাটা এক কোণ টেনে ধরে মিরহার ক্ষতস্থানে চেপে ধরল। ভয়ে আতঙ্কে শ্রাবণী নিজের কণ্ঠস্বর চিরে বেরিয়ে এলো, লক্ষ্মী সোনা আমার, তাকিও না ওইদিকে, কিচ্ছু হয়নি, আমি তো আছি। কিচ্ছু হয়নি মিরহা। ছোট্ট মিরহা ব্যথায় তীব্রতায় শ্রাবণী জামাটা খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আর সেই কচি মুখের কান্নায় শ্রাবণীর বুকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। নাতাশা দ্রুত শ্রাবণীকে বলে কেয়ার ইউনিটের দিকে নিয়ে যেতে। শ্রাবণী দেরি না করে দ্রুত মিরহাকে কোলে তুলে নিয়ে ছুটে যায় নাতাশার পিছু পিছু। দেরি হলেও গার্ডরা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। 4 জন গার্ডের প্রধান মুরাদের কপালে যে আজকে চরম দুঃখ আছে তা বুঝতে আর বাকি নাই। কিন্তু দেরি না করে দ্রুত পলককে ফোন করে জানায়। পলক তখন মুস্তফার অফিস রুমেই তারই সামনে দাঁড়িয়েছিল। মুরাদের কথা শেষ করে মুস্তফার সামনে এসে দাঁড়ায়। বস, একটা অ্যাক্সিডেন্ট। কথা শেষ হওয়ার পূর্বেই মুস্তফার তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ে পলকের উপর। তাতেই মাঝ রাস্তার কথা আটকে যায়। ভয়ে ভয়ে বলে, মুরাদ ফোন করে জানালো মা মনি স্কুলে পড়েছে, কপাল কেটেছে। এই মুহূর্তে স্কুলে কেয়ার ইউনিটে আছে, ফার্স্ট এইড করানো হচ্ছে। কথা শেষ হতেই সাথেই তার হাত থেকে কফির মগের আওয়াজ করে মেঝেতে পড়ে যায়। মুস্তফা দ্রুত বসা থেকে উঠে এসে পলকের কলার চেপে ধরে। মুরাদ কি ঘোড়ার ঘাস কাটে খেয়াল রাখতে পারেনি? পলক ভয়ে জমে বলে, বস পরে মারবেন, আগে স্কুলে চলুন। পলকের কথা শেষ হওয়া মাত্রই মুস্তফা যেন এক ঝাটকায় তার কালারটা ছেড়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখের মনি দুটো রাগে আর তীব্রে জ্বলজ্বল করছে। পলককে আর একটা কথাও বলার সুযোগ না দিয়ে সে ঝড়ের গতিতে 3 বেলায় অফিস রুম থেকে বেরিয়ে গেল। তার দীর্ঘ ভারী পায়ের প্রতিটা
পদক্ষেপে যেন পুরো করিডরটা কেঁপে উঠছিল। পেছনের পলক আর দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা রাতুল নিজেদের মধ্যে এক সেকেন্ডের দৃষ্টি বিনিময় করে বছের পিছু পিছু দৌড়ালো। কিছুক্ষণের মধ্যেই ব্লুমন কিন্ডারগার্টেন স্কুলে শান্ত পরিবেশটা চূর্ণ বিচূর্ণ করে মেন গেটের সামনে এসে থামল মুস্তফার রাজকীয় গাড়ির বহর। কালো রঙের দামি গাড়ির গুঁড়ো টায়ারের কর্ষণের শব্দে স্কুলের দারোয়ান থেকে শুরু করে আশেপাশে সবাই চমকে উঠল। গার্ড এসে গাড়ির সামনে দরজা খুলে দিতেই বের হয়ে এলো মুস্তফা। তার পরনে নিখুঁত ব্ল্যাক স্যুট, চোখে চশমা আর অভয় জুড়ে এক ভয়ানক গম্ভীর। তার ঠিক পেছনেই গাড়ি থেকে নেমে এলো 4-5 জনের বিশাল দেহ, কালো পোশাকধারী বডিগার্ড। তাদের প্রত্যেকের চোখে মুখে পেশাদার কঠোরতা। মুস্তফা এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে স্কুলের ভেতরে ঢুকল। তার সেই দানবীয় আর থমথমে পরিস্থিতি দেখে করিডোরে থাকা শিক্ষক আর স্টাফরাও ভয়ে 2 পাশ সরে রাস্তা করে দিল। কারোর মুখে কোনো কথা নেই। পুরো স্কুল জুড়ে যেন এক পিনপিন নীরবতা নেমে এলো। প্রিন্সিপাল স্যার রীতিমতো ভয়ে আছেন স্বয়ং মুস্তফা হাসানের আগমন। তার উপর সাধারণ কোনো কারণ নয়, তার মেয়ের জখমের কথা শুনে এই সময়ে তার আগমন। প্রিন্সিপাল স্যার এগিয়ে এসে নিয়ে যান মুস্তফাকে। সে অনুযায়ী মুস্তফা সোজা এগিয়ে গেল স্কুলের কেয়ার ইউনিটের দিকে। তার পেছনে পলক, রাতুল সহ সব বডিগার্ড। বুটের ভারী আওয়াজে চারপাশের পরিবেশ আরও ভারী করে তুলছিল। কেয়ার ইউনিটের দরজার সামনে এসে মুস্তফা আরও 1 সেকেন্ড অপেক্ষা করল না। এক ঝটকায় দরজাটা মেলে ধরল সে। হঠাৎ দরজা খুলে যাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা নাতাশা চমকে ওঠে। একদিকে মুস্তফা ভেতরে পা বাড়াতে গিয়ে দরজার চৌকাঠেই আচমকা থমে গেল। তার সেই চিরচেনা কাঠুর পাথরের চোখ দুটো মুহূর্তের জন্য পলকহীন হয়ে পড়ল। ভেতরের দৃশ্যটা তার সমস্ত রাগ আর চিন্তাকে যেন এক নিমিষেই স্তব্ধ করে দিল। রক্তাক্ত বা ভয়ানক কোনো পরিবেশ নয়, বরং তার চোখের সামনে তখন এক অদ্ভুত সুন্দর দৃশ্য। একটা অপরিচিত মায়াবী চেহারা। মেয়ে চেয়ারে বসে আছে, আর মুস্তফার কলিজার টুকরা, তার সেই জেদি অভিমানী ছোট্ট মেয়েটা ওই মেয়ের কোলে জুড়ে বসে আছে। মেয়েটা তাকে খুব আলতো করে যেন পৃথিবীর সমস্ত মায়া দিয়ে আষ্টে পাষ্টে জড়িয়ে রেখেছে। পেছনে ঘুরে তাকায় মুস্তফা। এখানে মুখ দেখতে পায়নি, কিন্তু মুস্তফা স্পষ্ট দেখেছে মিরহার কপালে আংশিক অংশে ধপধপে সাদা ব্যান্ডেজ। কিন্তু তার চোখে এখন কোনো কান্নার জল নেই। উল্টো সে ওই মেয়েটার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। যে মেয়েটা সামান্য একটু ব্যথা পেলেই পুরো এহসান বাড়ি মাথায় তোলে, কাউকে কাছে ঘেঁষতে দেয় না, সে আজ একজন সম্পূর্ণ অপরিচিত মেয়ের বুকে মাথা রেখে এমন নিশ্চিন্তে হাসছে। এই দৃশ্য দেখে মুস্তফা ভেতরে তপ্ত মরুভূমির মতো রাগটাও যেন কোথাও হারিয়ে গেল। সেই স্তব্ধ হয়ে শুধু ওই দিকেই তাকিয়ে রইল। কয়েক কদম এগিয়ে এসে চেয়ারের পিছনে দাঁড়িয়ে ডেকে উঠল নাম ধরে, মিরহা। গল্প মুস্তফাস ডিজায়ার, লেখনীতে রহিতা, পর্ব 5। ইনি কি তিনি? মানে এটা কি সেই মেয়েটা যাকে দেখে বস টাসকি খেয়েছিল? পলক রাতুলের কানে কাছে এসে ফিসফিসিয়ে কথাটি জিজ্ঞাসা করল। রাতুল এমনিতেও তাদের বসকে যথেষ্ট ভয় করে চলে, তার ওপর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পলক এমন সব প্রশ্ন করেছে। রাতুল একটু চোখ পকিয়ে পলকের দেখে দিয়ে আবারও সামনাসামনির দিকে দৃষ্টি করে বলে, এখানে দেখতে পারলাম না, বলবো কিভাবে? পলক যেন আরও একটু উৎসাহ পেল। তার মনে বলছে রাতুলের
সেই মেয়ের কথা বলেছিল মিরহার। এই স্কুলের ম্যাম সেই মেয়ে। পলকের মনে হয়েছে, মানে সেই কথা ডোটালের মতোই 99% সঠিক। অতি পুলকিত এই রাতুলের কানের কাছে এগিয়ে এলো। চোখ নাক মুখ কান সব খোলা রেখে দেখবি। রাতুল এই পর্যায়ে বিরক্ত হয় ভাগ্যিস বসের সাথে একটু দূরেই আছে, না হলে এই কথা বসের কানে গেলে নিখাত দুইটা ব্যাট তাদের পিঠে পড়ত। পলকের কথার জবাব না দিয়ে রাতুল সোজা হয়ে দাঁড়ায়। এদিকে পলক খুব তীক্ষ্ণ মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মুস্তফা এহসানের সেই গম্ভীর ভারী কণ্ঠস্বর ডাকটা বন্ধ ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে এক অদ্ভুত গমগমে পরিবেশ তৈরি হলো। বাবার গলার আওয়াজ পেয়ে মিরহা চট করে চাবনির কোল থেকে মাথা তুলে তাকালো। তার ছোট্ট কপালে সাদা ব্যান্ডেজটা তখনও লাল রক্তে জ্বলজ্বল করছে। পাপা পাপা! মিরহা দুই হাত বাড়িয়ে দিতেই শ্রাবণী আলতো করে তাকে কোল থেকে নামিয়ে দিল। এতক্ষণে উল্টো ঘুরে থাকা শ্রাবণী আতঙ্কের চেহারায় দেখতে পায়নি, কিন্তু ঘরের ভেতরে আংশিক নীরবতা আর নাতাশার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ দেখে সে আন্দাজ করতে পেরেছিল যিনি এসেছেন তিনি সাধারণ কেউ নন। মিরহা কোল থেকে নেমে ছুটে যায়। শ্রাবণী ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘুরে তাকে তার দৃষ্টি আটকিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির উপর। নিখুঁত ব্ল্যাক স্যুটে মোড়ানো, দীর্ঘদেহী, প্রশান্ত কাঁধ, তার তীক্ষ্ণ চোয়ালের সঙ্গে তার বাদামি রঙের চোখ দুটো যেন অন্ধকারে উৎপেতে থাকে, শিকারী বাজ পাখির মতো স্থির ও ভয়ঙ্কর। মুস্তফার চারপাশে ছড়িয়ে থাকা শীতল রহস্যময় আভা মুহূর্তেই পুরো ঘরের পরিবেশ বদলিয়ে দিল। মনে হচ্ছিল তার উপস্থিতিতেই ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। শ্রাবণী জীবনে অসংখ্য মানুষের মুখোমুখি হয়েছে, কিন্তু এমন হাড় হিম করা ব্যক্তিত্ব, এমন দমদমে করা পরিস্থিতি সে আগে কখনো অনুভব করেনি। মুস্তফা এক পা এগিয়ে এসে ঝুঁকিয়ে বসে মিরহাকে কুলে তুলে নিল। তার সমস্ত মনোযোগ এখন মিরহার কপালে, সাদা ব্যান্ডেজের উপর। আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে ব্যান্ডেজের চারপাশটা ছুঁয়ে দেখল সে। চোখের মণি দুটো রাগে আবারও গনগন করে উঠল। তবু নিজের সামলে মিরহাকে বলে, কাঁদুনি তো সোনা, খুব লেগেছে? মুস্তাফার গলার আওয়াজে মেয়ের জন্য একদম নিচু আর নরম হলো। তার ভেতরে খুব চেপে ক্ষোভটা স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। মিরহা তার পাপার গলা জড়িয়ে ধরে বলে, পাপা পাপা, প্রথমে অনেক পেন হচ্ছিল, কিন্তু ম্যাম আমাকে ম্যাজিক করে দিয়েছে। দেয়ারস নো মোর পেন নাও। মিরহা তার ছোট্ট আঙ্গুল দিয়ে শ্রাবণীকে দেখিয়ে দিল। মুস্তফা এবার মিরহার দিক থেকে চোখ সরিয়ে সরাসরি শ্রাবণীর দিকে তাকালো। শান্ত, স্থির, অথচ তীব্র একজোড়া চোখ। মুস্তফার বাদামি বর্ণের চোখ জোড়ায় তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রাবণী একটু ঘাবড়ে যায়। অস্বস্তিতে পড়ে নিজের ওড়নাটা একটু টেনে নিল। মাথায় নিচু করে শ্রাবণী দাঁড়িয়ে থাকে। তার ওড়নার এক কোণে এখনো মিরহার রক্তের দাগ লেগে আছে, যা মুস্তাফার চোখ এড়োল না। এই মেয়েটা নিজের ওড়না দিয়ে তার মেয়ের রক্ত মুছেছে, তাকে আগলিয়ে রেখেছে। তা মুস্তফার মনের ভেতরে তপ্ত মরুভূমি যেন এক ফোঁটা শীতল জল পড়ল। তার মুখে পাথরের অভিব্যক্তিকে সেটা বিন্দুমাত্র প্রকাশ ঘটল না। ঠিক তখনই কেয়ার ইউনিটের দরজা হন্তথন্ত হয়ে এসে দাঁড়ালো প্রিন্সিপাল স্যার। তার কপাল বয়ে ঘাম ঝরছে। মুস্তফার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, মিস্টার এহান, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমাদের জিনিসপত্র আরেকটু ভালোভাবে রাখা উচিত ছিল। মুস্তফা প্রিন্সিপালের দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় কথাটি বললেন, ফ্রান্ট কি কম পড়েছে? জিনিয়ার পাতপত্র রাখার পর জায়গা নেই, সব কিছু ঠিকঠাক রাখার জন্য লোক রাখুন।
আর সেই শান্ত সুর প্রিন্সিপালের মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমস্রোত বয়ে গেল। মুস্তফা মিরহাকে কোলে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো। আর পেছনে দাঁড়িয়ে থাকা রাতুল আর পলক তখন পাথরের মতো স্তব্ধ। মুস্তফা কেয়ার ইউনিটির দরজার বাহিরে পা রাখতেই প্রশ্ন করল, হোয়াই ইজ মুরাদ? বস, মুরাদ বাইরে দাঁড়িয়ে আছে। রাতুল পাশ থেকে বলে উঠল, টোল হিম টু মিট অ্যান্ড দ্য গ্রাউন্ড। মুস্তফার এই দেখা করতে বলার অন্যহিত ভয়ানক অর্থটা কেবল রাতুল আর পলকই বুঝল। প্রিন্সিপাল স্যার ভয়ে একটা ঢোক গিলল। মুস্তফা যাওয়ার জন্য পা বাড়ালো। সেই সময় মিরহা মুস্তফার কাঁধে মাথা এলিয়ে বলল, পাপা পাপা প্লিজ টেক ম্যাম উইথ আস। মুস্তফা পা জোড়া থেমে যায়। আস্তে করে মিরহার কানে কানে বলে, তুমি চাও ম্যাম যাক? হ্যাঁ পাপা। পাপার শরীর খারাপ লাগছে, ম্যামকে যেতে বলো। মিরহার কথা শেষ হতেই মুস্তফা পলকে ডাক পড়ে, পলক কাম হেয়ার। পলক যেন ডাকের অপেক্ষায় ছিল। মুস্তফা পাশে এসে দাঁড়িয়ে বলে, ইয়েস বস। এই ম্যামকে ডেকে নিয়ে আয়। ওকে এখনই যাচ্ছি। পলক দ্রুত পায়ে এগিয়ে যায় শ্রাবণীর দিকে। শ্রাবণী তখন নাতাশার কাছে দাঁড়িয়ে আছে। পলককে দেখে শ্রাবণী নাতাশা দুজন একটু অবাক হয়। দুজন এক প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায় পলকের দিকে। পলক শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, বস আপনাকে ডাকছে। শ্রাবণী সহসা প্রশ্ন করল, আমাকে কেন? কথা বলবেন, চলুন মিস। নাম শ্রাবণী। ওকে মিস শ্রাবণী আসুন। শ্রাবণী নাতাশার দিকে তাকাতেই নাতাশা ইশারা করে যাওয়ার জন্য অগত্য শ্রাবণী পলকের সাথে এগিয়ে যায়। মুস্তফা এখনও সেইখানেই মেয়েকে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। শ্রাবণী এসে দৃষ্টি নত রেখে সালাম জানায়, আসসালামু আলাইকুম স্যার। মুস্তফা শ্রাবণীর দিকে না তাকিয়ে জবাব দেয় আর বলে, মিরহা আপনাকে কিছু বলতে চায়। শ্রাবণী এবার মিরহার দিকে তাকায়। মিরহা নিজের ছোট্ট চোখ জোড়া দিয়ে তাকেই শ্রাবণীকে দেখতে পায়। চোখ জোড়া কেমন লাল হয়ে আছে, ব্যথায় জ্বর আসছে বোধহয়। শ্রাবণী মিরহার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে সোনা, কি বলবে বলো। মিরহা কোনো কথা না বলেই শ্রাবণীর দিকে 2 হাত বাড়িয়ে দেয়। মিরহা শ্রাবণী কোলে যেতে চায়। বুঝতে পেরে শ্রাবণী 2 হাত বাড়িয়ে মুস্তাফার কোল থেকে মিরহাকে নিজের কোলে নিয়ে নেয়। মিরহা তখন শ্রাবণীর কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি চলো আমার সাথে। মিরহার কথায় শ্রাবণী একটু চমকালেও তার মাথায় হাত বুলিয়ে বলে, আমি কিভাবে যাব বলো? তুমি বাড়িতে যে ওষুধ খেয়ে রেস্ট নাও, কালকে দেখবে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছো, ঠিক আছে? মিরহা একটু জেদি গলায় বলল, নো ইটস নট ওকে, তুমি না গেলে আমি ওষুধ খাবো না। মিরহাকে বোঝানোর উদ্দেশ্যে অনেক কথা বলে শ্রাবণী, কিন্তু মেয়েটা বড্ড জেদি, যা বলেছে সেটাই। এদিকে মোস্তফা সেখানে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছে। একসময় প্রিন্সিপাল স্যার এগিয়ে এসে বললেন, সানজানা তুমি যাও, মেয়েটাকে রেখে বাড়িতে চলে যেও। কিন্তু স্যার। কোনো কিন্তু না, তুমি যাও। আর মিস্টার রেহান, আপনি চিন্তা করবেন না, এবার থেকে মেইন টেস্ট আরও ভালোভাবে করা হবে। শ্রাবণী অবাক হয়ে প্রিন্সিপাল স্যারের তোষামোদী দেখে। এটা তার কাছে বেশি বাড়াবাড়ি লাগে, কিন্তু সামান্য বেতনভুক্ত শিক্ষিকা এত মাথা ঘামানো ঠিক হবে না ভেবেই কোনো কথা আর বলে না। যেখানে প্রিন্সিপাল স্যার নিজেই যেতে বলেছেন, চাকরি বাঁচানোর সুবাদে হলেও যাওয়া দরকার। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার সময় মিরহা ঘুমিয়ে পড়েছে। এদিকে পলক বারবার নিজের বসের দিকেই নজর রাখছে, কিন্তু এমনই এক বস তার চোখ মুখ দেখে আপাতত নিষ্ঠুর ঠাঁই করা যাচ্ছে না। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেই মোস্তফা গাড়ির দিকে এগিয়ে যেতেই পলক বলে ওঠে, আমার গাড়িতে উঠাও।
পলক আদেশ পাওয়া মাত্রই শ্রাবণীকে যেয়ে বলেন, মিস শ্রাবণী আসুন। বাধ্য হয়ে শ্রাবণী পলককে ফলো করে এগিয়ে যায়। চলুন, গাড়ির সামনে দাঁড়িয়েছিল। ওদেরকে এগিয়ে আসতে দেখে দরজা খুলে দেয়। শ্রাবণী মীরাকে কোলে তুলে নিয়ে সাবধানে গাড়িতে উঠে বসে। এদিকে মুস্তফা এগিয়ে যেতেই অপর পাশে দরজা খুলে দেওয়া হয়। গাড়িটা অনেক বড়। একপাশে মীরাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শ্রাবণী বসে আছে, আর অপর পাশে মুস্তফা, মাঝে বেশ স্পেস। শ্রাবণী মীরার মাথায় পিঠে হাত বোলাতে বোলাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, এমন একটা সন্তান আমাকে দিলে না কেন খোদা? আমার নারী জনম এভাবে বৃথা না করলেও তো পারতে। আনমনে কথাগুলো ভাবতে ভাবতেই শ্রাবণীর বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মুস্তফা আইপ্যাডের দিকে নজর নিবদ্ধ। তবুও একবার মীরার দিকে তাকিয়ে দেখে নিয়েছে তার অবস্থা। এহসান ভিলা, যার ঢোকার বেশ আগে থেকে শুরু হয় কড়া নিরাপত্তা এলাকা। সম্পূর্ণ এলাকায় নেটওয়ার্ক জ্যামের সেট কড়া গেটের সামনে আসতেই মেন্টাল ডিরেক্টর আর স্বয়ংক্রিয় স্ক্যানারগুলো মুস্তাফা এহসানের গাড়ির চাইনিজ নম্বর আর বায়োমেট্রিক সিগন্যাল রিড করে নিল। বিশাল হাইড্রোলিক আয়রনের গেটটা কোনো শব্দ না করে দুপাশে সরে গেল। শ্রাবণী অবাক হয়ে দেখছে প্রভাব এবং বৃত্তি। গাড়ি এসে থামল ভিলার রাজকীয় পটিকার নিচে। রাতুল দ্রুত নেমে গেছে। দরজা খুলে ধরতেই মুস্তফা নেমে এলো, আর পলক শ্রাবণীর পাশে দরজা খুলতেই মীরাকে কোলে নিয়ে নেমে এলো শ্রাবণী। তখনও ক্লান্তিতে শ্রাবণী বুকে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণী মীরাকে কোলে নিয়ে এগালো পলকের সাথে। মুস্তফা এগিয়েছে কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। দূরত্বে থাকায় শ্রাবণী এবার লক্ষ্য করল মুস্তফা এহসানকে। মুস্তফা পুরো অবয়ব জুড়ে যেন এক আদিম পৈতৃক অভিজাত্য লেপ্টে আছে। তার চওড়া কাঁধ আর দীর্ঘ সুঠাম শরীরটা নিখুঁত ব্ল্যাক স্যুটের নিচেও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার প্রতিটা পদক্ষেপ চলাচলে তীব্র এবং কৃতজ্ঞের ছাপ। গায়ের রংটা ফর্সা হলেও তাতে রোদে পুড়া একটা তামাটে ভাব আছে। তার পুরুষাঙ্গুলি ভাবটাও আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যে কেউ এক দেখায় মানতে বাধ্য হবে অন্তত সুপুরুষ এবং সুদর্শন। হঠাৎই শ্রাবণী তার কোলে থাকা ছোট্ট মীরার নিষ্পাপ মুখের দিকে তাকালো, আর সাথে সাথেই তার বুকের ভেতরটা এক অদ্ভুত বিষণ্ণয়ে মোচড় দিয়ে উঠল। মীরা নিখুঁত ফর্সা, গায়ের রং বাদবাকি চেহারা নিখুঁত সৌগল। গরেন্ডা হুর তার বাবার থেকে পাওয়া। ঘুমান্ত মীরার চোখে ওই ঘন লম্বা পাপড়িগুলো ঠিক মোস্তফার চিল বসানো চোখের পাতার প্রতিরূপ। সবচেয়ে মিল ওদের ঠোঁটের গঠনে। মোস্তফার ঠোঁটের কোণে যে এক রেখা জেদি আর গম্ভীর রেখাটা সবসময় আলতো করে জেগে ওঠে, মীরার ঠোঁটেও ঠিক। দুটোর মধ্যে ঠিক একই রকম অভিমানী ভাব স্পষ্ট, যেন এখনই ঘুম থেকে উঠে বাবার মতোই এক চিলটিয়ে পুরো পৃথিবী মাথায় তুলবে। রক্তে এই আঘমটাম আর অবিনাল মিল দেখে শ্রাবণীর ঠোঁটের কোণে অজান্তেই এক চিলটে মায়াবী হাসি ফুটে উঠল। এমন সময় ড্রয়িং রুমের দরজার কাছে এসে পলক দাঁড়ালো। মুস্তফা তাকালে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর গলায় ফোনে কাউকে শেষ নির্দেশ দিচ্ছে। আই ওয়ান্ট দিস ডান বাই টুইটাইম। পলক অন্তত ভদ্রতার সাথে শ্রাবণীকে বলল, মিস শ্রাবণী, ভেতরে আসুন প্লিজ। শ্রাবণী মীরাকে আরও একটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে ভেলার ভিতরে পা বাড়ালো। সেই সাথে অবাক হয়ে দেখছে এহসান ভিলার মতো ট্রিপ্লেক্স বাড়ির ভেতরে চোখ ধাঁধানো সৌন্দর্য। বাহিরে থেকে এই বাড়িটাকে যতটা কঠোর আর দুর্ভোগ্য মনে হচ্ছিল, ভেতরের পরিবেশটা তার চেয়েও হাজার গুণ বেশি অভিজাত্য আর বৃত্ত বৈষম্যে ঠাসা।
একদম উপরের তলা থেকে ঝুলে থাকা এক বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি পুরো ড্রয়িং রুম জুড়ে এক মায়াবী সোনালি আলোয় ছড়িয়ে দিচ্ছে। পলক নাজমা বেগমের ডেকে বলে, মিসেস নাজমা, উনি মামুনির ম্যাম, ওনাকে মামুনির রুমে নিয়ে যান। নাজমা বেগম শ্রাবণীকে আপাদমস্তক একবার দেখে নেন। চেহারায় মলিরত সৌন্দর্য অনেকাংশ চাপা পড়েছে, কিন্তু শ্রাবণীর ডগায় ডগায় কাজল রেখা চোখজোড়া বিশেষভাবে নজরে পড়ে। নাজমা বেগম শ্রাবণীকে বলেন, আসুন আমার সাথে। শ্রাবণী কোনো কথা না বলে এগিয়ে যায় সিঁড়ি দিয়ে, নাজমা বেগমের পিছু পিছু। পলক সেদিক থেকে ঘুরে তাকাতে দেখতে পায় মোস্তফার হাতের মাঝে লাইটার ঘোরাতে ঘোরাতে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। পলকের বসের এই পলকহীন দৃষ্টি বুঝতে সময় লাগলো না। যত যাই হোক, দীর্ঘদিন গার্ড হিসেবে থাকে, একটা তো ফায়দা আছেই। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর নেক্সট পার্টটি কারা কারা চান সবাই কমেন্ট করে জানাবেন।